তোমরা ইতিমধ্যে কিন্তু প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের মধ্যে তোমরা এই হিসাবের বইসমূহ অধ্যায়ের ক্রয় জাবেদা হোক, বিক্রয় জাবেদা হোক, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, খতিয়ান এবং এইটুক পর্যন্ত তোমাদের যতগুলো এমসিকিউ আছে সবগুলো নিয়ে কিন্তু তোমাদের কাজ করা শেষ। এখন আমরা এই এমসিকিউর পাশাপাশি আমরা কিছু সিকিউ অ্যান্সার দেখব, যে এর মাধ্যমে আমরা দেখে নিব যে আমরা কিভাবে সিকিউগুলো সলভ করতে পারি কিংবা সিকিউগুলো আমাদের কি ধরনের সিকিউ হতে পারে। ওকে, তাহলে আমরা এবার প্রথম প্রশ্নে আসি। এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের। আমি একটা জিনিস বলি, আমি সাধারণত যখন কোনো একটা সিকিউ সলভ করাই তখন আমি সিকিউটা এইভাবে রাখার চেষ্টা করি যে আচ্ছা এই 2-3টা সিকিউ সলভ করার মাধ্যমে যাতে তোমার এই পর্যন্ত যা পড়ছো সমস্ত কিছু নিয়ে একটা ওভারঅল ধারণা হয়ে যায়, এবং এই 2-3টা সিকিউ সলভ করার মাধ্যমে তুমি যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব যা যা পড়ছো এই 2 পর্বের মধ্যে আর কোনো ধরনের ডাউটস তোমার আর থাকবে না। তাহলে এবার একটু আসি আমরা এই প্রশ্নটা। এখানে আমাদের 2017 সালের সিলেট বোর্ডের প্রশ্ন বলছে, জনাব সুমন্ত আসলামের হিসাব বই থেকে 2016 সালে নিম্নোক্ত ঘটনাগুলো নেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু ঘটনা আছে, আমরা এই ঘটনাগুলো একটু দেখবো। এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখের একটা ঘটনা, জানুয়ারি 5 তারিখ, এরপর জানুয়ারির 10 তারিখ, এরপর জানুয়ারির 15 তারিখ, জানুয়ারির 20 তারিখ, জানুয়ারির 30 তারিখ এবং জানুয়ারির 31 তারিখ। সো আমরা একটু ফার্স্টে ঘটনাগুলো পড়ে ফেলি। প্রথমটা বলছে জানুয়ারি 1 তারিখে জনাব সুমন্ত আসলামের নগদ 50,000 এবং আসবাবপত্র 30,000 টাকা এবং ব্যাংক থেকে 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের জন্য, যে আমি আমার নগদ এত টাকা হোক, আসবাবপত্র এত টাকা হোক কিংবা আমার ঋণ এত টাকা হোক, ব্যবসা শুরু করছি। 2 নম্বর জাবেদা ছিল, 2 নম্বর লেনদেনটা হচ্ছে যে 40,000 টাকা পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে। ওকে, বাকিতে ক্রয়ের জন্য আমি বুঝলাম এটা। জানুয়ারির 10 তারিখে বলছে পণ্য বিক্রয় 80,000 টাকা, যার 60% নগদে, যার 60% হচ্ছে নগদে, বাকি 40% হচ্ছে চেকে, মানে ব্যাংকের মাধ্যমে। তাইলে আমি 80,000 টাকার মধ্যে 60% টাকা কোথায় যাচ্ছে? আমার নগদ টাকায় যাচ্ছে। আর বাকি যে 40% টাকা আছে বা 40% সেটা আমার চেকে বা ব্যাংকের মাধ্যমে যাচ্ছে। ওকে, পরে বলছে জানুয়ারি 15 মালিকের বড় মেয়ের জীবন বীমা প্রিমিয়াম বাবদ পরিশোধ 10,000 টাকা। এখন এটা কি মালিকের নিজস্ব কোনো কারণে, ব্যবসায় কোনো কারণে না, তার বড় মেয়ের জীবনের জন্য? তাহলে তার তো এটা জীবনের জন্য না রে বাবা, বা ব্যবসার জন্য না, তার বড় মেয়ের জীবন। তাহলে এটা হচ্ছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে এটা হচ্ছে আমার উত্তোলনের জন্য হিসাবটা। এরপর হচ্ছে জানুয়ারি 20 তারিখ বলছে 10,000 টাকা বেতনে একজন কর্মচারীকে নিয়োগ দিলেন। ওকে, এরপর বলছে জানুয়ারি 30 তারিখ আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য। ওকে, জানুয়ারি 31 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখে 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। তাহলে আমি এই ওভারঅল এগুলো দেখার পর আমাকে এবার ক নম্বর প্রশ্নে কি বলছে একটু শুনি। ক নম্বর প্রশ্নে বলেছে যে লেনদেন নয়, অর্থাৎ আমার লেনদেন নয় এমন ঘটনাগুলোকে চিহ্নিত করতে হবে। ভাই আমরা এগুলো 9-10 থেকে পড়ে আসছি যে আমার কোন ঘটনাগুলো লেনদেন, কোন ঘটনাগুলো লেনদেন নয়, আমার এগুলো একটু হিসাব করে বের করতে হবে। সো লেনদেনে আমরা সিম্পল ইকুয়েশন কি বুঝি? 1 নাম্বার হচ্ছে কোনো কারণে আর্থিক সম্পর্ক জড়াইলে, 2 নগদ টাকা আদান প্রদান হইলে, 3 সেটা হচ্ছে ভাই আমার নগদ টাকা আদান প্রদান হয় নাই, কোনো সমস্যা নাই, আর্থিক সম্পর্ক থাকলেই হবে বা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হইলেই হবে। এই 3টার মধ্যে যদি একটাও না হয় সেগুলো আমরা লেনদেনের মধ্যে বিবেচনা করি না। তাহলে আমি একটু দেখি প্রথমটা, যেহেতু ব্যবসা শুরু করছে ভাইয়া, তাহলে আমার এটা লেনদেন। বাকিতে পণ্য ক্রয় করছে তো মানে ক্রয় তো করছে, বাকি তো নগদ হোক ডাজেন্ট ম্যাটার, ক্রয় করছে তার মানে এটা লেনদেন। পণ্য বিক্রয় 80,000 টাকা, যার বিক্রয় করছে, যে যেমনি করুক বিক্রয় করছে তার মানে লেনদেন। উত্তোলন করছে, উত্তোলন লেনদেন। এখন 20 তারিখ কি বলছে একটু পড়ি। বলছে 10,000 টাকা বেতনে একজন কর্মচারীকে নিয়োগ দিলেন। ভাইয়া নিয়োগ দিছি, আমি কি তাকে বেতন প্রদান করছি? না, আমি তাকে মাত্র নিয়োগ দিলাম যে ওকে তুমি এখন নিয়োগ দিছি, তুমি 1 মাস পর তোমাকে আমি বেতন দিব। তাহলে এইটা আমার লেনদেন হবে কখন? যখন আমি তাকে বেতনটা প্রদান করব।
যেহেতু মাত্র তাকে আমি নিয়োগ দিলাম, আমি তাকে বেতন দিই নাই, এখনো নিয়োগ দিছি, নিয়োগের ক্ষেত্রে কি আমি তাকে টাকা দিছি? আমি কি তাকে আর্থিক কোনো সম্পর্ক হইছে? নিয়োগের কারণে মানে আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হইছে? হয় নাই, তাকে মাত্র নিয়োগ দিছে, ওকে তুমি এত টাকা বেতনে চাকরি করবা, বেতন তো দেই নেই, তাহলে এইটা আমার লেনদেন না। তাহলে আমরা তারিখের ঘরে লিখবো হচ্ছে জানু 20, জানু মানে কিন্তু জানুয়ারি 20, হ্যাঁ। আর এটা হচ্ছে 2016 সালের, সো আমরা এখানে 2016 সাল লিখবো, এটা অনেকেই লিখেন না, এই স্টুডেন্ট একটু ফলো করবেন, আমরা এখানে সালটা লিখবো। সো জানুয়ারি 20 তারিখে একজন কর্মচারীকে নিয়োগ দিলেন, তাহলে জানুয়ারি 20 তারিখের হচ্ছে আমার এটা একজন কর্মচারী কর্মচারী নিয়োগ, কত টাকার? 10,000 টাকা। ওকে, গেল, শেষ। এবার বলছে জানুয়ারি 30 তারিখে আসবাবপত্রের উপর বার্ষিক অবচয়। ভাইয়া অবচয় হইলেও সেটা আমার লেনদেন, অবচয় হইলেও সেটা আমার এক প্রকার লেনদেন, এবং এটার জন্য আমি কিন্তু জাবেদাও দিই, সো এটা আমার লেনদেন। 31 তারিখ বলছে যে ফেব্রুয়ারি 10 তারিখে 20,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। প্রশ্ন হচ্ছে ফরমাইশ জিনিসটা কি? ফরমাইশ প্রদান মানে হচ্ছে আমি তার কাছে অ্যাপ্লিকেশন জানাইছি যে আমি আপনার কাছ থেকে এত টাকা পণ্য ক্রয় করতে চাই, পণ্য ক্রয় এখনো করিও নাই, নগদেও করি নাই, ধারেও করি নাই, মাত্র আমি তাকে ফরমাইশ পাঠাইছি যে ভাই আমি আপনার কাছ থেকে পণ্য ক্রয় করতে চাই। তো এই যে মাত্র আমি তাকে ফরমাইশ জানাইলাম, আমি তার কাছ থেকে কিন্তু কিনি নাই, তাকে আবেদন করছি মাত্র। সো আমি যেটা আবেদন করছি এখানে কি আমার কোনো টাকা পয়সার লেনদেন হয় নাই, আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, কিছুই হয় নাই, সো এটাও আমার এক প্রকার লেনদেন না। যদি আমি ক্রয় করে ফেলতাম তখন লেনদেন হইতো, যেহেতু মাত্র ফরমাইশ প্রদান করছি, এইটা আমার কোনো প্রকার লেনদেন না। তাহলে আমার জানুয়ারির 31 তারিখ কি বলছে? পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। কত টাকা আমার পণ্য ক্রয় ফরমাইশ প্রদান? 20,000 টাকা। তাহলে আমার এখানে এটা আসবে হচ্ছে 20,000 টাকা। তাহলে আমি দাগ কেটে দিলাম, তো আমার এখানে 20 আর 10-এ 30,000 টাকা হইতেছে আমার কি, আমার লেনদেন নয়। তাইলে আমার এই টোটাল অঙ্কের মধ্যে এই দুইটা মাত্র লেনদেন, সেটা হচ্ছে জানুয়ারির 20 তারিখ আর জানুয়ারি 31 তারিখ, এই দুইটা লেনদেন হচ্ছে আমার লেনদেন না। সাধারণত আমরা লেনদেন কোন ঘটনাকে, আমরা সাধারণত লেনদেনটা আসে ঘটনা থেকে, ঘটনাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লেনদেন আর একটা হচ্ছে লেনদেন নয়। সো লেনদেন কোনগুলোকে বলি, কোন ঘটনাগুলোকে আমরা লেনদেন বলি? যেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, নগদে বা বাকিতে ডাজন্ট ম্যাটার, আর্থিক অবস্থার পরিবর্তন লেনদেন। আর লেনদেন নয় কোনগুলো? লেনদেন নয়গুলো হচ্ছে যেগুলো সাধারণত আমরা করি না, আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, সেগুলোকে আমরা লেনদেন হিসেবে বিবেচনা করি না। তাহলে আমার এখানে দুইটা হইল ক নাম্বারের শেষ। এবার খ নম্বরে কি বলছে একটু দেখেন, সেম আমাদের খ নম্বরে বলছে এই 1, 5 এবং 10 আর 30 তারিখের জন্য জাবেদা দিতে বলছে। তাহলে আমার জাবেদা দিব কয় তারিখের জন্য? 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ এবং 30 তারিখ। এখানে জাবেদা দিতে বলছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে কি জাবেদা ব্যাখ্যা চাইছে? ইউজুয়ালি এটা স্টুডেন্টদের মনে খুব বড় একটা প্রশ্ন যে ভাইয়া জাবেদার ব্যাখ্যা দিব কিনা। আমি অ্যাজ এ টিচার, বা আমি যখন খাতা দেখি, বা আমি যখন অনেক স্যারদের সান্নিধ্য পেয়েছি, অনেক টিচারদের, সো ইউজুয়ালি একটা জিনিস মনে রাখবেন, 1 নাম্বার হচ্ছে যদি ব্যাখ্যা এর কথা বলা না থাকে, ব্যাখ্যার কথা বলা না থাকে, আরেকটা হইতেছে ব্যাখ্যা দিতে বলেছে, আরেকটা সিনারিও আছে ব্যাখ্যা দিতে বলে নাই। সো এখানে আমার সিনারিও কয়টা? এখানে সিনারিও 3টা।
ব্যাখ্যার কথা বলা না থাকে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি ভাই ব্যাখ্যার কথা বলাই না থাকে তাহলে আমরা ব্যাখ্যা দিব। এখানে হ্যাঁ না কিছুই বলে নেই, তার মানে আমরা ব্যাখ্যা দিব। যদি বলে ব্যাখ্যা দিতে বলছে তাইলেও তো ব্যাখ্যা দিব, তাহলেও আমরা ব্যাখ্যা দিব। কিন্তু যদি ব্যাখ্যার কথা বলে না দেওয়া থাকে যে না ব্যাখ্যার প্রয়োজন নাই, তাহলে ব্যাখ্যা দিব না। ক্লিয়ার আমার কথা? তাহলে আমি একটু বলতে পারি যে যদি আমাকে বলে দেওয়া থাকে ডিরেক্ট যে ব্যাখ্যার কথা বলা না থাকে, ডিরেক্ট এখানে ব্যাখ্যার কথা বলা নাই, তার মানে ভাইয়া ব্যাখ্যা দিতে হবে আমার। তাহলে কি ব্যাখ্যা দিব। ব্যাখ্যার কথা বলা না থাকলে কি করব, ব্যাখ্যা আমরা ইউজুয়ালি দিব। সো আমি একটু দেখি আমার প্রথম লেনদেনটা কি ছিল। সুমন্ত আসলাম নগদ 50,000, আসবাবপত্র 30,000, ব্যাংক থেকে 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। সো আমি একটু, এটা 1 তারিখ জানুয়ারি মাসে, তাই না? 2016 জানু 1। তো আমার ফার্স্টে কি ছিল, নগদ টাকা যেহেতু নিছিল তাইলে আসবে নগদান হিসাব, তাইলে আসবে হচ্ছে নগদান হিসাব ডেবিট। কয় টাকা এগুলা পরে, নগদ টাকায় সে শুরু করছে, এরপর কি আসবাবপত্র নিছে, তাহলে আসবাবপত্র সম্পদ, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট। ওকে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। এরপর আমাকে কি বলছে, ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যাংক ঋণ আমি একটু পরে কথা বলবো। লাস্টে হইতেছে আমার মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট। আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি না, আপনার ইউজুয়ালি ব্যাখ্যাটা দিয়ে নেবেন, ঠিক আছে? তো এটা ব্যাখ্যা দাঁড়াবে কি, এটা ব্যাখ্যা দাঁড়াবে হচ্ছে ব্যবসা শুরু করলো, শেষ, যে নগদ আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, এটা ব্যাখ্যা হবে 1 তারিখের। এটাই আমি ব্যাখ্যা দিলাম না এখানে। তো এবার যে প্রশ্নটা হচ্ছে যে ঋণের টাকা নিয়ে একটু অনেকে কনফিউশন হয় যে ভাইয়া ঋণের টাকা আমি কিভাবে লিখবো বা ঋণের টাকাটা আমার কিভাবে আসবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, সেটা হইতেছে নগদ নিছি কত, 50,000 না, আসবাবপত্র নিছি 30,000, এবার ব্যাংক ঋণ নিছি, তার মানে আমার দায়, ব্যাংক ঋণ হচ্ছে 60,000। তাইলে এবার আমার একটু একটা জিনিস চিন্তা করেন, ব্যাংক থেকে যদি আমি ঋণ নেই, ব্যাংক থেকে যদি আমি ঋণ নেই, মনে রাখবেন ব্যাংক থেকে যদি আমার ঋণ নিতে হয়, ব্যাংক ঋণের টাকাটা আমাকে কিভাবে দিবে, আমাকে সে আমার নগদ টাকাটাকে বাড়ায় দিবে। ব্যাংক আমাকে কিভাবে ঋণ দিবে, এখানে আমার দুইটা পার্সপেক্টিভ আছে, যে ব্যাংক থেকে ঋণ নিলে এটা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তাহলে ব্যাংক হিসাব বাড়তেছে, আমি এই হিসাবে ক্যালকুলেশনে না যাই। আমি কথা বলতেছি যে যদি আমাকে ব্যাংকে টাকাটা দেয়, তাহলে আলটিমেটলি ব্যাংকের টাকাটা কি আমার কাছে হ্যান্ড ক্যাশই আসতেছে না। আমি যদি আমাকে ব্যাংকে গিয়ে বলি যে ব্যাংক সাহেব আপনি আমাকে 60,000 টাকা ঋণ দেন, সে কি করবে, সেই ঋণের টাকাটা আমাকে একটা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর সেই অ্যাকাউন্ট থেকে আমি ক্যাশ তুলে নিব। সো আলটিমেটলি কি হইতেছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন আমি ক্যাশটা ট্রান্সফার করতেছি আমার হাতে, তুমি কি হাতে নগদ বাড়তেছে। সিম্পল সিনারিও, আমার যদি কখনো ব্যাংক ঋণ থাকে, ব্যাংক ঋণ যদি আমি মনে করি যে ভাইয়া আমি ব্যাংক ঋণ জাবেদায় দিব, ব্যাংক ঋণ আমি জাবেদায় দিব, তাহলে ভাইয়া ব্যাংক ঋণ যদি আপনি দেন, মনে রাখবেন এই ব্যাংক ঋণের আপনার নগদের সাথে এই টাকাটা যোগ করতে হবে, নগদের সাথে টাকাটা যোগ করতে হবে। আলটিমেটলি দুইটা প্লাসে মাইনাসে জিরোই হয়। আপনি যদি ব্যাংকের টাকা এখানে লিখেন 60,000 টাকা ক্রেডিট, আর এখানে যদি 60,000 টাকা প্লাস ডেবিট দেন, আলটিমেটলি ডেবিট এবং ক্রেডিটে জিরোই হইতেছে। যদি আপনি ব্যাংক ঋণ মনে হয় আপনি লিখবেন, মনোযোগ দিয়ে শুনেন, ব্যাংক ঋণ মনে হচ্ছে যে ভাইয়া আমি ব্যাংক ঋণ লিখবো, তাহলে আপনি নগদের সাথে টাকাটা যোগ করতে হবে, কারণ আপনার ব্যাংক ঋণের যদি দেখাইতে চান নগদ টাকাও বাড়বে। কিন্তু যদি আপনি চিন্তা করেন না ভাই আমি ব্যাংক ঋণ দেখাবো না, তাহলে আপনার যদি ব্যাংক ঋণ আপনি যদি এখানে না দেখান, আপনার কি নগদে টাকা আসবে না, আপনার নগদেও তখন দেখাইতে পারবেন না। খুবই সিম্পল সিনারিও, আপনার যদি ব্যাংক ঋণ দেখাইতে হয় নগদের সাথে 60,000 টাকা যোগ করতে হবে এবং 60,000 টাকা আপনার ব্যাংক হিসাবে ক্রেডিট দেখাবেন, কোনো সমস্যা নেই ব্যাংক ঋণ। কিন্তু যদি মনে করেন যে আমি এখানে ভাইয়া 60,000 টাকা লিখবো, তাহলে তো আমার এখানে যোগ করতে হচ্ছে। আর যদি মনে করেন না ভাই আমি এইটা এখানে লিখবো না, তাহলে আমি এটা যোগও করবো না,
খুবই সিম্পল সিনারিও। তাহলে আমি ইউজুয়ালি প্রেফার করি আপনারা ব্যাংক ঋণ লিখবেন। তাহলে আমি এখানে ব্যাংক ঋণ লিখব, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে ভাই আমাকে একটু বলেন নগদে আমার কত টাকা ছিল? নগদে ছিল এই 50,000 আর এখানে ব্যাংক ঋণ 60,000, 1,10,000। তাহলে নগদের ঘরে দাঁড়াচ্ছে হচ্ছে আমার 1,10,000। আসবাবপত্র কত দাঁড়াচ্ছে? 30,000। আসবাবপত্র কয় হাজার টাকা দাঁড়াইছে? 30,000। ব্যাংক ঋণ আমার কত হয়েছে ভাইয়া? ব্যাংক ঋণ হয়েছে আমার 60,000 ক্রেডিট পাশে, যেহেতু ঋণ দায় ক্রেডিট পাশে। এখন মূলধন হিসাব ক্রেডিট। এখন মূলধনে কত টাকা লিখবো? সিম্পল, এখানে 1,10,000 আর 1,30,000 কত হইলো? 1,40,000। 1,40,000 থেকে আপনার ব্যাংক ঋণ 60,000 টাকা হয়, বাকি টাকা কি আপনার নিজের? বাকি কয় টাকা তাহলে? তাহলে 1,10,000 আর 30, 1,40,000। 1,40,000 থেকে 60 বাদ দিলে আমার 80,000 টাকা হয়, যেটা আমার মূলধন হিসাব। তাহলে আলটিমেটলি এবার ডেবিট এবং ক্রেডিট পাস দুইটাই সেম। 80,000 আর 60,000 কত হয়? 80,000 60,000 হয় 1,40,000। আর এখানেও 1,10,000 আর এখানে 30,000 হয় 1,40,000। ডেবিট ক্রেডিট দুইটাই সেম। আমি আশা করি এটা আপনাদের ক্লিয়ার। ওকে, আমাকে 5 নম্বর জাবেদায় বলছে যে এত 40,000 টাকা পণ্য বাকিতে ক্রয় করা হলো। 40,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হলো। ভাইয়া পণ্য বাকিতে ক্রয় করলে জাবেদা কি? সিম্পল, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। ভুলেও আপনারা এখন ইন্টারেস্ট স্টুডেন্ট, ঠিক আছে? পাওনাদার হিসাব লিখবেন না। পাওনাদার হিসাব লিখলে কিন্তু জিনিসটা গোল্লাও দিয়ে দিতে পারে। আমরা ইউজুয়ালি পাওনাদার হিসাব লিখি না, ঠিক আছে? প্রদেয় হিসাব, বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত ছিল? 40,000। ডেবিটে 40,000, ক্রেডিট পাশে 40,000। ওকে, এবার আসতেছে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখে। 10 তারিখে কি বলছে? পণ্য বিক্রয় করছে 80,000, যা 60% নগদে, 40% চেকে। তাহলে পণ্য বিক্রি করছি, নগদ বা ধারে মারে যেহেতু কিছু বলা নাই, এবং নগদ এখানে বলেই দিছে আমাদের, তাহলে নগদে পণ্য বিক্রি করছি। তাহলে জানুয়ারি মাসের 10 তারিখ, তাহলে আমার তিনটা হবে। একটা হচ্ছে নগদে পণ্য বিক্রি করছি, তাহলে নগদান হিসাব ডেবিট। ব্যাংকের মাধ্যমে পণ্য বিক্রি করছি, চেকে না, তাহলে তো ব্যাংক, তাইলে ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রি করছি বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সিম্পল। এবার প্রশ্ন হচ্ছে, এই আমার বিক্রি করছি কত টাকা? 80,000 টাকা, 60% নগদে, 40% হচ্ছে আমার চেকে। তাহলে 80,000 টাকা যেহেতু বিক্রি করছি, আমি বিক্রয় পাশে ক্রেডিটের ঘরে 80,000 টাকা লিখে দিব। এবার এই 80,000 টাকা 60% হচ্ছে, এই 80,000 টাকা 60% হচ্ছে, এটা কেউ লিখবেন না, হ্যাঁ? আমি জাস্ট দেখানোর জন্য লিখতেছি। 60% নগদে, 40% হচ্ছে ব্যাংকে। এই যে ভাই এটা লিখছি না, এটা কিন্তু কেউ পরীক্ষা হলে লিখবেন, এটা আপনাকে জাস্ট এখন ইনস্ট্যান্ট বোঝানোর জন্য লিখছি, এটা পরীক্ষা হলে লিখবেন না। আচ্ছা, তাইলে 80,000 টাকা 60% কত? 648, 48,000 টাকা। তাহলে 48,000 টাকা হচ্ছে আমার নগদে, আর 40% হচ্ছে ব্যাংকে। তাহলে ব্যাংকে হচ্ছে 32,000। তাহলে এই 32,000 হচ্ছে ব্যাংকে, আর বাকি টোটাল 80,000 টাকা হচ্ছে আমার বিক্রয়। শেষ। সো এইটা একটু আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে যখন বলবে নগদ এবং চেকে, তার মানে দুইটা হিসাবই আসবে, নগদান হিসাবও আসবে, আমার ব্যাংক হিসাবও আসবে। আর বিক্রয় করছি, বিক্রয় তো হবে, এটা তো কোনো মানে কথার হিসাবের বাইরে। ওকে, এবার লাস্ট হচ্ছে আমাদের জানুয়ারি 30 তারিখ, আসবাবপত্রের উপর অবচয় ধার্য 10%। বার্ষিক অবচয় ধার্য কত পার্সেন্ট ভাইয়া? 10%। আমি 10% পরে যাই। আসবাবপত্রের অবচয় হয়েছে 30 তারিখ, অবচয় জাবেদা লিখি। অবচয় জাবেদা হচ্ছে আমাদের সর্বজন স্বীকৃত মুখস্থ জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা ভাইয়া সবাই আমি আশা করি আপনারা মুখস্থ করছেন। অবচয় হিসাব ডেবিট, কারণ অবচয় কেন ডেবিট করছি? কারণ অবচয়টা আমার কাছে এক প্রকার খরচ, তাই আমি এটা ডেবিট করছি। আর এটা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। গেল, সিম্পল।
তাহলে এবার বলছে 10%। কত টাকার 10%? দেখেন আসবাবপত্র একটা জায়গায় আমার ছিল, কই ছিল? এই আমার জানুয়ারি মাসে 1 তারিখে, জানুয়ারি মাসে 1 তারিখে আসবাবপত্র ছিল 30,000। এই 30,000-এর 10%, তাহলে 30,000 10% কত? 3,000 টাকা। 30,000-এর 10% কত? 3,000। এখানে 3,000, এখানে 3,000। আমাদের জাবেদা কিভাবে করব বুঝে গেছি। এবার আমি জাবেদা নিয়ে দুইটা কথা বলি। 1 নম্বর কথা, অনেকে এই যে ক্যালকুলেশন কিভাবে করছে অনেকের মনে একটা কনফিউশন থাকতে পারে, আমি একটা হালকা করে ক্লিয়ার করে দিই। দেখেন কি বলছে, বলছে 30,000 টাকার কয় পার্সেন্ট? 10%, না? ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করেন, ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা নাই। সো আমি পার্সেন্টেজের জন্য দুইটা শূন্য কাটবো। এবার চিন্তা করেন, এবার 300 গুণ 10, 3 একে 3, আর এখানে একটা দুইটা তিনটা শূন্য, একটা দুইটা তিনটা শূন্য, শেষ। এরপর আরেকটা হিসাবে আসি। এবার 80,000 টাকা ছিল না বিক্রয়, এর 60% তো নগদে ছিল। সো এবার 60% কেমনি নির্ণয় করছে দেখেন, ইন্টু 60%। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, 6 8 48, একটা দুইটা তিনটা শূন্য, 1 2 3 0, শেষ। সিম্পল না? আমাদের কি এইসব এখন ছোটখাটো ক্যালকুলেশনের জন্য কি আমার ক্যালকুলেটর ইউজ করা লাগবে? না, আমরা এগুলা হাতে কলমে করতে পারবো, মুখস্থ এগুলা। এগুলো আপনি আস্তে ধীরে যখন করবেন না, তখন দেখবেন চোখের আড়ালেই আপনার রয়ে গেছে। ওকে, যেটা বলতেছিলাম, সো জাবেদার ক্ষেত্রে অনেকে আমাকে বলেন যে ভাইয়া এই নিচে একটা দাগ দিয়ে দুইটার যোগফল দেখাই দিব, এইটা বাধ্যতামূলক কিনা? বাধ্যতামূলক না, চাইলে এভাবেও রাখতে পারেন, চাইলে আপনি এটার নিচে যোগফল দিয়ে দেখাই দিতে পারেন। বোথ আর রাইট, দুইটাই ভালো। বাট কিন্তু যখন আপনাকে ব্যাখ্যা দিতে বলবে তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা ব্যাখ্যাটা দিতে হবে। আমাদের এখানে কিছু বলে নাই, তার মানে আমি এখানে ব্যাখ্যাটা দিব। যেহেতু ভাইয়া ইয়ের কারণে ব্যাখ্যা দেয় নাই, সো ব্যাখ্যাটা সিম্পল। ব্যাখ্যা আসলে অনেকেই বলে ভাইয়া ব্যাখ্যা এখন আবার আরেক ক্যাটাগরি পাবলিক আছে, বলে ভাইয়া ব্যাখ্যা কেমনে দিব? আরে ভাই ব্যাখ্যা না, আপনি লেনদেনটা তুলে দিলে ওটা ব্যাখ্যা। যেরকম এটা 1 তারিখে কি ছিল? মূলধন ব্যবসায় আরম্ভ করছে, তাহলে মূলধন বিনিয়োগ বা ব্যবসা শুরু করছে, শেষ। পণ্য ধারে, এখানে ব্যাখ্যা কি? এটা 5 তারিখ কি ছিল? ধারে ক্রয় করছে, বাকিতে পণ্য ক্রয়, ব্যাখ্যা এটাই। এই যে এখানে কি বলছে যে নগদে এবং ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়, এটা ব্যাখ্যা এটাই। অবচয় ব্যাখ্যা কি? যে আমি আসবাবপত্রের উপর অবচয় ধার্য। ব্যাখ্যা লেনদেনটা তুলে দিলে সেটা ব্যাখ্যা। ব্যাখ্যা নিয়ে আলাদা কনসার্ন হওয়ার কিছু নেই। ইউ হ্যাভ টু সি যে আপনার ডেবিট ক্রেডিট সমান হচ্ছে কিনা, দুইটা ঠিক হইতেছে কিনা, আপনাকে এইটাই হচ্ছে দেখার মুদ্রা বিষয়। ব্যাখ্যা ইউজুয়ালি আপনাদের কাছে চায় না, চাইলে এটা ব্যাখ্যা দিয়ে দিবেন, শেষ। ওকে, তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি এই জায়গাটা সবাই ক্লিয়ার। এটা আবার অনেকে কইবেন যে ভাইয়া গেল, তাহলে আমরা জাবেদা পেরে গেছি। এবার আমাকে গ নাম্বারে বলছে লেনদেনগুলো হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। গ নাম্বারে কি চাইছে? হিসাবের শ্রেণী বিভাগ। সো আমাকে কোন কোন লেনদেনে চাইছে, আমাকে এটা একটু আগে আইডেন্টিফাই করতে হবে। আমাকে লেনদেনে চাইছে হচ্ছে 10 তারিখের লেনদেন, এরপর 15 তারিখের লেনদেন, 20 তারিখের লেনদেন, এটা 30 তারিখ হবে। হ্যাঁ, এটা 30 হবে, লিখে দিই, এখানে একটু এই মিস্টেক আসছে। 30 তারিখের লেনদেন 10 30 15 20, 10 30 15 20, এই চারটা লেনদেনে আমার শ্রেণী বিভাগ দেখাইতে বলছে। ওকে, এবার একটু আমরা শ্রেণী বিভাগটা ইউজুয়ালি আমরা যখন এমসিকিউ সলভ করাই টিচাররা, আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করেন জানেন? যে ভাইয়া এই অঙ্কটা কিভাবে করব, ভাইয়া এটা কিভাবে হবে। আপনারা কিন্তু প্লে লিস্ট বা আপনারা এরকম সিকিউ এসে কিন্তু এই জন্য দেখেন না যে ভাইয়া এই সিলেট বোর্ড 17 সালে অঙ্কটা কিভাবে করছে। আপনি দেখতে আসেন, যদি আপনাকে হিসাবে শ্রেণী বিভাগ বলে, শ্রেণী বিভাগ আমি কিভাবে করব, এইটা আপনার দেখতে আসা উচিত। আমি সিলেট বোর্ড 17 করাচ্ছি, আপনি তো প্র্যাকটিস আপনি ঢাকা বোর্ড 21 করতে পারেন। আপনাকে কোশ্চেনটা জানতে হবে যে আমি এখানে দেখতে আসছি এই
প্লেলিস্টে যে আমার এই হিসাবে শ্রেণী বিভাগের কথা বললে আমরা সেটা কিভাবে করব। অঙ্ক তো ডিফারেন্ট হইতেই পারে, তাই বললাম মেথড তো চেঞ্জ হবে না, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো আমাকে এই 3টা লেনদেনে শ্রেণী বিভাগ জানতে চাইছে। ওকে ফাইন, আমরা ইউজুয়ালি এমনি ছক কাটবো, তারিখ বিবরণ হিসাবে শ্রেণী বিভাগ। সো হিসাবে শ্রেণী, এবার ফার্স্ট আসছি 10 তারিখের, বসে জানুয়ারি 10 পণ্য বিক্রি করছে। আমরা এটা তাহলে ফার্স্টে কি করব, আমরা জানুয়ারি 10 অ্যাজ ইউজুয়ালি নগদান হিসাব ডেবিট ওকে, তাহলে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা ইউজুয়ালি এটাই কিন্তু জাবেদা করছিলাম, তাই না? জাবেদার সময় এইটাই আমি জাবেদা করছিলাম আমরা। ওকে, সো এবার আমাকে হিসাবের শ্রেণী বিভাগ বলতে এই যে নগদান হিসাব আছে, এই যে ব্যাংক হিসাব আছে, এই যে বিক্রয় হিসাব, আমাকে নগদান হিসাব কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? এটা কি সম্পদ, দায় না মালিকানা সত্ত্ব? কিংবা আমাকে ব্যাংক হিসাব কিসের মধ্যে পড়তেছে? নগদ সম্পদ, মানে সম্পদ, দায় নাকি মালিকানা সত্ত্ব? মালিকানা সত্ত্বের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আমাকে এগুলা ক্লাসিফিকেশন সহ শ্রেণী বিভাগটা দেখাইতে হবে। সো নগদান হিসাব ডেবিট, তাহলে নগদান কি? সম্পদ। ডেবিট হোক ক্রেডিট হোক, নগদান কি? আমার কাছে সম্পদ, তাই আমরা এখানে লিখবো হচ্ছে সম্পদ। ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট ক্রেডিট সমস্যা না, ব্যাংক হিসাব বলা না, ব্যাংক হিসাব আমার কাছে সম্পদ। বিক্রয় ক্রেডিট, ডেবিট ক্রেডিটের বিষয় না, বিক্রয় কি? আয়, মানে মালিকানা সত্ত্ব, তাইলে আমরা এখানে আয় লিখে দিব, শেষ। এটাই হচ্ছে আমার হিসাবে শ্রেণী বিভাগ। জাবেদা করব, জাবেদা করে আমি এখানে পাশে লিখে দিব এটা কি। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা ইউজুয়ালি জিনিসগুলো কঠিন বানায় ফেলছি। তাহলে আমার 15 তারিখে কি? মেয়ের জীবনের জন্য হ্যানত্যান দিস, আচ্ছা মেয়ের জীবনের জন্য বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে। তাহলে এটা কি মালিকের মেয়ের জীবনের জন্য না? মেয়ের জীবন, তাই না? এটা কি ব্যবসায়িক কোনো প্রয়োজন না, মেয়ের জীবন। তার মানে হচ্ছে এটা করা হয়েছে, উত্তোলন করা হয়েছে। এটা কি? উত্তোলন। উত্তোলন, তাহলে নগদ টাকা উত্তোলন করছে, তাই না? তাহলে জানুয়ারি 15, উত্তোলন হিসাব। আর যেহেতু নগদ টাকা নিয়েছে, তার মানে হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব, তাহলে উত্তোলন হিসাব কি? ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। তাহলে আমাকে একটু বলেন উত্তোলন কি? উত্তোলন মালিকানা সত্ত্বে উত্তোলন কি রিপ্রেজেন্ট করে? তো হিসাবে শ্রেণী বিভাগের মধ্যে এটা উত্তোলন নামেই আসবে। আর নগদান যে ছিল, নগদান কি আমার কাছে এক প্রকার সম্পদ, তাহলে আমি এখানে সম্পদ নামেই লিখবো। ইট ইজ শেষ, এটাই বুঝিয়েছে। ওকে, এবার বলছে জানুয়ারি 20 তারিখে, 20 তারিখ কি ছিল? 10,000 টাকা বেতন একজন কর্মচারী নিয়োগ। এখন এইটা আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য দেয়। আমাদের এই 20 তারিখ কি? 20 তারিখ তো লেনদেন নয়, 20 তারিখ তো লেনদেনই নয়। তাহলে আপনারা সব চিন্তা করতে পারেন, আরে ভাইয়া এখানে তো 20 তারিখের লেনদেনগুলো হিসাবে শ্রেণী বিভাগ জানতে চাইছে, তাহলে ভাই 20 তারিখ যেহেতু ইনক্লুড করছে, তার মানে 20 তারিখ লেনদেন, এটা আপনার মাথায় আসবে কিনা? কিন্তু এটা আপনাকে কনফিউজ করার জন্য দিছে। 20 তারিখ তো কোনো প্রকার লেনদেনই না, তাহলে আমরা এটা কিভাবে লিখবো দেখেন। জানুয়ারি 20, এখানে লিখবো লেনদেন নয়, এখানে কি? এখানে জাস্ট ব্যাখ্যাটা দিয়ে দিব। এখানে লিখবো হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটার কারণে, আর্থিক অবস্থার পরিবর্তন
এটাও লিখতে পারেন, অথবা আরেকটা শর্টকাট লিখতে পারেন, এ এল ও ও ই তে প্রভাব প্রভাব ফেলে নাই। শেষ। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার এটা লেনদেন নয়, বিবরণ লিখে দিছি, লেনদেন নয়, এটা তো জাবেদাই হবে না, লেনদেন নয় দেখেই তো জাবেদা হবে না, তাই এটা লেনদেন নয়। আর কেন লেনদেন নয় এটা ব্যাখ্যাতে দিয়ে দিছি, যে আর্থিক অবস্থার পরিবর্তন অথবা এ এল ও ইতে এটা প্রভাব ফেলবে না। শেষ। ওকে, এবার আমার জানুয়ারি 30 তারিখ আদারপত্রের উপর অবচয় ধার্য। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে জানুয়ারি 30 অবচয় হিসাব, আর নিচে লিখবো হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তাহলে অবচয় আমার জন্য কি ছিল ভাইয়া? অবচয় ছিল হচ্ছে আমার জন্য এক প্রকার খরচ। আর পুঞ্জীভূত অবচয় কি? মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা নিচে লিখবো হচ্ছে মালিকানা সত্ত্ব, নিচে লিখবো হচ্ছে মালিকানা সত্ত্ব। শেষ। এইটা আমরা এভাবেই করব। হিসাবে শ্রেণী বিভাগ আপনার অনেকে আবার খুব জটিল করে ফেলায়, টাকার অঙ্ক ছক আনে। হিসাবে শ্রেণী বিভাগে আমার এত কিছু দরকার হয় না। হিসাবে শ্রেণী বিভাগে আমার তারিখ বিবরণ লিখে, বিবরণের মধ্যে আমি জাবেদাটা লিখবো, জাবেদা লিখে আমি সম্পদ আয় এইভাবে জিনিসটা ক্লাসিফিকেশনস করে দেখাই দিলেই হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন। এই ধরনের আসলে প্রশ্ন আপনাদের হুটহাট করে দিয়ে দিলে আপনারা কনফিউশন হয়ে যাবেন, যে ভাই আপনি তো বলছেন যেটা লেনদেন না, তো লেনদেন না থাকলে ভাই হিসাবে শ্রেণী বিভাগ কেমনে করবো? এমনি করবেন হিসাবে শ্রেণী বিভাগ। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করছি। এবার আমরা পরবর্তী একটা অঙ্কে যাচ্ছি। একটু অঙ্কটা দেখেন। এখানে আমাদের বলছে 2017 সালে, এটা হচ্ছে ঢাকা সম্মিলিত বোর্ড। ঢাকা সম্মিলিত বোর্ড আমার এটা 2017 সালের। আমাকে এখানে 2017 সালে 1 নভেম্বর তারিখে একটা দেওয়া আছে, ব্যবসা শুরু করে ঋণ নিয়ে। আমাদের তো ইনশাল্লাহ এবার আর ঋণ নিয়ে কোনো ঝামেলা বাঁধবে না, বাঁধবে না, যেহেতু আমরা হিসাবটা করে ফেলছি। তাহলে আমাদের এখানে ঋণ নিয়ে আর এখানে ঝামেলা বাঁধার কিছু নাই। তো আমাদের এখানে একটু দেখতে হবে যে 1 তারিখে আমাদের নগদ 40,000 টাকা পণ্যদ্রব্য এবং 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত মাসে কিছু লেনদেন ছিল। নভেম্বরের 2 তারিখ ব্যাংকে চলতি হিসাব খোলা হয়েছে, এরপর বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, রাজুর নিকট থেকে মাল বিক্রয় করা হয়েছে, ভ্যাট চার্জ দিছে, হ্যান ত্যান, আরও আমার অনেকগুলা লেনদেন আছে। আচ্ছা, এবার আমার একটু প্রশ্ন হচ্ছে, ক নাম্বারে বলছে মোট ভ্যাটের পরিমাণ কত। তাহলে আমার এখানে মোট ভ্যাটের পরিমাণ কত এটা জানতে চেয়েছে। সো আমি ভ্যাটের পরিমাণটা কিভাবে বের করব? সাধারণত আমাকে যখন ভ্যাটের পরিমাণ বের করতে বলবে, আমাকে ভ্যাটের চার্জ দেওয়া থাকতে হবে। এই যে ভ্যাটের চার্জ দেওয়া আছে আপনার, ঠিক আছে, আমাকে ভ্যাটের চার্জের পরিমাণ দেওয়া থাকবে। আপনাকে এখানে দেখেন ভ্যাটের চার্জের পরিমাণ দেওয়া আছে। সো তার মানে আমাকে এই দুইটা লেনদেন নিয়ে ক নাম্বারে কাজ করতে হবে। ক নাম্বারে এই দুইটা লেনদেন নিয়েই আমার কাজ করতে হবে। সো এখানে কোনো ভ্যাট আমাকে ডিরেক্ট উল্লেখ করে দেয় নাই, ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাট আমাকে এরকম স্পেসিফিক্যালি কিছু উল্লেখ করে দেয় নাই। যেহেতু কিছু স্পেসিফিক্যালি আমাকে উল্লেখ করে দেয় নাই, সেহেতু আমার কি করব, এই জায়গাটাতে আমরা দুইটা একসাথেই লিখবো। তাই আমি একটু ফার্স্টে আপনাদেরকে একটু লিখে দেখাই। দেখো, ফার্স্টে আমার এটা ছিল হচ্ছে কয় তারিখে, 2017 সালে নভেম্বরের 8। নভেম্বরের 8, আরে আমার একদিন জন্মদিন পরেই। ওকে, তো নভেম্বরের 8-এ বলছে রাজুর নিকট থেকে মাল বিক্রয় করা হইল 30,000 টাকা, ভ্যাট চার্জ হইল 15%। তাইলে আমি এটা কিভাবে করব দেখেন, বিক্রয় ভ্যাট। তাহলে বিক্রয় ভ্যাট কত টাকা ছিল আমার? বলতে 30,000 টাকা, ভ্যাট চার্জ 15%। আমাকে এখানে ভ্যাট ইনক্লুড, আপনারা যারা পর্ব 2-এর ক্লাস করছেন
তারা কিন্তু ভ্যাট সম্পর্কে আমি মনে করি অনেক গভীর একটা ধারণা চলে আসছে যে ভ্যাট সহ বললে বিক্রয় টাকাটা কেমনে বের করব, ভ্যাট ছাড়া বললে আমি ভ্যাটের টাকাটা কীভাবে বের করব, এটা আমাদের পর্ব 2-এ খুবই স্মুথলি আপনাদেরকে বোঝানো হয়ে গেছে। সো যাদের একটু ভ্যাট নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই পর্ব 2-এ ভ্যাটের অংশটা গিয়ে দেখে ফেলবেন। আমি আশা করি আপনাদের এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাইলে আমাকে 30,000 টাকা 15% ভ্যাট, তাহলে বিক্রয় ভ্যাট কত আমার 30,000 টাকার 15% গেল। এবার নভেম্বরের কয় তারিখ বলছে, নভেম্বরের 10 তারিখ ক্রয় ভ্যাট 45,000 টাকা, যার পার্সেন্ট হচ্ছে 15%। 10 তারিখ ক্রয় ভ্যাট। অনেকে খুব এক্সট্রা কথাবার্তা লিখে, আমি এগুলো লেখাটা পছন্দ করি না, সময় নষ্ট, দরকার নাই তো। ক্রয় ভ্যাট 45,000 টাকার 15%। এই সামিহার কাছ থেকে ক্রয় করছে, ধারে ক্রয় করছে, নগদে ক্রয় করছে, আপনার কাছে এগুলো জানতে চাই নাই। আপনার কাছে জানতে চাইছে ভাইয়া ভ্যাটের পরিমাণ কত, আপনি শুধু ভ্যাটের পরিমাণটাই বের করবেন। আপনি সামিয়ার কাছ থেকে কিনছেন নাকি ইলন মাস্কের কাছ থেকে কিনছেন নাকি আপনি ইউনুস সাহেবের কাছ থেকে কিনছেন, আপনি জানতে চাই নাই কেন, সময় নষ্ট করবেন কেন? তাহলে এবার 30,000 টাকা 15% কত? 3। আমরা ইউজুয়ালি এর পার্সেন্টেজের কারণে 2টা শূন্য বাদ দিব, 3 45 আর 2টা শূন্য 4,500। 4,500 পার্সেন্টেজের কারণে 2টা শূন্য বাদ, এটা একটু ক্যালকুলেট করা লাগবে। ওকে দাঁড়ান, তাইলে 45,000 ইন্টু 15%, তাহলে পার্সেন্টেজের কারণে 2টা শূন্য বাদ, 45 আর 15 গুণ করি, 5 5 25 5, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, শূন্য, 5 1 5 4 1 4, 5 1 5 4 1 4, তাহলে হবে 5 7 6, আর এখানে একটা শূন্য ছিল, এই শূন্য, তাহলে 6,750, 6,750। সিম্পল। তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, এটা 2টা যোগ করে আমি মোট ব্যাটের পরিমাণ জানতে চাইছি, 2টা যোগ করে দিব, 0 5 7 8 9 10 11 12, 12 2 হাতে থাকে 1, 6 আর 4 10 আর 1 11, তার মানে হচ্ছে 11,250 টাকা। এটা হচ্ছে আমার মোট ব্যাটের পরিমাণ। অঙ্ক শেষ। আমার তো এত গ্যাঞ্জাম করা, এত ঝামেলা করার কিছু নাই, তাই না? এটা আপনারা এইভাবে বের করে ফেলবেন। আমাকে শুধুমাত্র মোট ব্যাটের পরিমাণ জানতে চাইছে। মোট ব্যাট পরিমাণ মানে আমার ক্রয় ভ্যাট কত, আমার বিক্রয় ভ্যাট কত, এই দুইটা জানলেই আমার হয়ে যেতেছে, আমার এই বাইরে কিছু লাগবে না। তাহলে আমি ক্রয় ভ্যাট বের করছি, বিক্রয় ভ্যাট বের করছি, অঙ্ক শেষ, খালাস। ওকে, খ নম্বরে কি বলছে দেখেন, লেনদেনগুলো হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। অ্যাজ ইউজুয়ালি আমাদের 4টা লেনদেন, এই 4টা লেনদেনে আমাকে শ্রেণী বিভাগ দেখাইতে বলছে। আমরা কি করব, তারিখ, এরপর লেনদেনগুলো হিসাব বিবরণ লিখবো, এরপর হিসাবের শ্রেণী বিভাগ লিখে দিব। তো আমাকে কোন কোন তারিখ বলছে দেখেন, 17 তারিখ বলছে, 24 তারিখ বলছে, 26 তারিখ বলছে এবং 30 তারিখ বলছে। তাইলে আমি আপনাদেরকে তাহলে এই যে আমাদের ছক হচ্ছে এটা, আমরা ইউজুয়ালি এখানে কি করব, কয় 17 24 26 30, 17, তাহলে নভেম্বরের 17, নভেম্বরের 24, নভেম্বরের 26, একটা হচ্ছে নভেম্বরের 30। আপনারা এভাবে বিবরণ আপনারা এখানে জাবেদা করবেন, এখানে জাবেদা করবেন, এখানেও জাবেদা করবেন, এখানেও জাবেদা করবেন, এখানেও জাবেদা করবেন। সো আমরা বিবরণে জাবেদা করে সেই প্রত্যেকটা হিসাবের আমি আপনাকে একটা স্যাম্পল দেখাই দিই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমাকে এখানে কি বলছে দেখেন তো, 17 তারিখ চেকে আসবাবপত্র বিক্রয় করা হইলো, মানে আসবাবপত্র বিক্রয় করছি চেকের মাধ্যমে। তাইলে আমি আসবাবপত্র বিক্রি করছি, তাহলে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, আচ্ছা আমাকে এটা আগে একটু দেখতে হবে সে কি একজন আসবাবপত্র ব্যবসায়ী কিনা। ওয়েট, যেহেতু আমাকে বলছে আসবাবপত্র বিক্রয়, সে আসবাবপত্র ব্যবসায়ী কিনা আমাকে এটা একটু দেখতে হবে। হ্যাঁ এই দেখেন, এই তো এখানে ঝামেলা পাইতে যেত,
এখানে একটা আছে, আপনার একটু ভালো মতো দেখলে ইনশাল্লাহ বুঝবেন। দেখেন, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এখানে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় এই জিনিসটা একটু বোঝার আছে। দেখেন, সাধারণত বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় যদি বলা থাকে, তার মানে ভাইয়া সে একজন আসবাবপত্র ব্যবসায়ী। সে কি? সে একজন আসবাবপত্র ব্যবসায়ী। সে আসবাবপত্র ব্যবসায়ী যদি আপনার আসবাবপত্র বিক্রি করে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? সে একজন আসবাবপত্র ব্যবসায়ী। সে একজন আসবাবপত্র ব্যবসায়ী। যদি আসবাবপত্র ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে এখানে চেকে আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, তার মানে এখানে সে পণ্য বিক্রি করছে। কি বিক্রি করছে? পণ্য বিক্রি করছে। এটা একটু বোঝার বিষয়। এখানে কি করছে? সে এখানে পণ্য বিক্রি করছে। তাহলে আমি যদি এখানে পণ্য বিক্রি করি, তাহলে আমার জাবেদায় কিন্তু আসবাবপত্র হিসাব আসবে না, আমার এখানে পণ্য হিসাবই আসবে। ঠিক আছে, এখানে বিক্রয় হিসাবই আসবে। এটা একটু বোঝার বিষয়। আমরা আসবাবপত্র হিসাব কেন ক্রেডিট করতে নিছিলাম জানেন? কারণ আসবাবপত্র যদি আপনি বিক্রি করেন, আসবাবপত্র নামক সম্পত্তি কমতেছে আপনার, দ্যাট ইজ আমি আসবাবপত্র হিসাব ক্রেডিট করতাম। বাট এখানে সে কি? একজন আসবাবপত্র ব্যবসায়ী। আসবাবপত্র ব্যবসায়ী মানে তার কাজই হচ্ছে আসবাবপত্রকে পণ্য হিসেবে ব্যবহার করা, ক্রয় হোক বিক্রয় হোক। তাহলে এখানে সে পণ্যকে বিক্রয় করছে, তাহলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তো আমরা বিক্রয় হিসাবে লিখবো, তাই না? তাই বিক্রয় হিসাব ক্রেডিট, আর ব্যাংকের মাধ্যমে করছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। শেষ। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা হচ্ছে ভাই আমার এখানে? 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। ও, টাকা তো দরকার নাই। তাহলে ব্যাংক কি? সম্পদ। ব্যাংক কি? সম্পদ। আর বিক্রয় কি? আমার জন্য আয়। এটা একদম সিম্পল। এভাবেই আপনি বাকি 4টা লেনদেনগুলো বা বাকি 4টা হিসাবগুলো আপনারা এভাবেই করে ফেলবেন। এর বাইরে আমার মনে হয় না এর বাইরে আপনাকে আর কিছু জানার দরকার আছে। আমি খালি একটু বলে দিচ্ছি আপনাদের লেনদেনগুলো কি কি হবে, আপনারা একটু মাথায় রাখেন। তো আয়কর প্রদান করা হলো, আয়কর জাবেদা হচ্ছে আয়কর হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আপনি আয়কর আমার জন্য খরচ, আর নগদান হচ্ছে আমার জন্য সম্পদ। এবার বলছে সেভিং সার্টিফিকেট। সেভিং সার্টিফিকেট আমার কাছে একটা অ্যাসেট। তো সেভিং সার্টিফিকেট হিসাব বা সার্টিফিকেট হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। অনেকে ব্যাংক হিসাবও লিখে, ভুল হবে না। তো ক্রয় করা হয়েছে না? হ্যাঁ, সেভিং সার্টিফিকেট ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ সেভিং সার্টিফিকেট হোক, বন্ড হোক, এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। সাধারণত এগুলো আমরা ব্যাংকের টাকায় কিনি, তার মানে ব্যাংকের ট্রানজাকশন হইতে হয়। আমি ক্যাশ টাকা দিয়ে অনেক সময় আমরা কিনতে পারি না, অনেক জায়গায় এই সিস্টেমটা আছে। সো এই জন্য দেখা যাবে আমাকে এখানে নগদানের বদলে অনেক বইয়ে বা গাইডে ব্যাংকও ব্যবহার করে ব্যাংক হিসাব, সেটাও কিন্তু ভুল না, সেটাও আপনার সম্পূর্ণ সঠিক। তাহলে সেভিং সার্টিফিকেট ক্রয় জাবেদা কি হচ্ছে? সেভিং সার্টিফিকেট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেভিং সার্টিফিকেট আমার কাছে কি? এই সেভিং সার্টিফিকেট হচ্ছে আমার কাছে একটা অ্যাসেট। সেভিং সার্টিফিকেট আমার কাছে একটা অ্যাসেট, আর নগদানও আমার কাছে একটা অ্যাসেট, দুটোই সম্পদ। আর নভেম্বরের 30 তারিখ বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন তো মালিকানা সত্ত্ব বা উত্তোলনই, আর ইয়েতে হচ্ছে আমার নগদে হচ্ছে সম্পদ। শেষ। এভাবেই আপনি ইনশাল্লাহ বাকিগুলো করে ফেলবেন। একটা যেহেতু করেছি, বাকিগুলো আপনাদের সময় নষ্ট করবো না, নিজেরা করেন। আমি আপনাদেরকে একদম জাবেদা সহ বলে দিয়েছি। ওকে, তাহলে এবার আমি যাইতেছি হচ্ছে এটা আপনারা এইভাবে জাবেদা লিখে এই হুবহু সেম টু সেম, হুবহু সেম টু সেম আপনারা এটা প্রত্যেকটা এইভাবেই করবেন। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা এভাবেই করবেন। আপনি এভাবে দিলে পরে বুঝবেন না, কারণ প্রত্যেকটা এভাবেই আসবে। ঠিক আছে, প্রত্যেকটা আমার সেম। ওকে, আমি আশা করি এইটুকু আপনারা বুঝে গেছেন। 3 নাম্বার কি বলছে? এই যে দেখছেন, আমি মাত্র বললাম না, এই যে ব্যাখ্যার প্রয়োজন নাই, মানে আপনাকে বলেই দিছে যে ভাইয়া আপনাকে ব্যাখ্যা দিতে হবে না। তো ব্যাখ্যার প্রয়োজন নাই বললে আমি ব্যাখ্যা এমনিতেও দিব না। তা আমাকে কোন কোন জাবেদাগুলো করতে বলছে? নভেম্বরের 10 তারিখ, নভেম্বরের 13 তারিখ, নভেম্বরের 15 তারিখ, নভেম্বরের 20 তারিখ। এই তো আমি তাহলে একটু জাবেদাগুলো করে দিই। দেখেন, যেহেতু ব্যাট আছে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। সো নভেম্বরের 10 তারিখ বসে সমী রহমানের নিকট হতে পণ্য ক্রয়। মনে রাখবেন আমাকে এখানে পণ্য ক্রয় বসে, নগদে বা বাকিতে কিছু উল্লেখ করা নাই।
যদি আমাকে নগদে এবং বাকিতে কিছু উল্লেখ করা না থাকে এবং নাম উল্লেখ থাকে, তাহলে আমি এখানে বলতে পারি যদি নাম উল্লেখ থাকে এবং শুধু ক্রয় উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে ধারে। অলওয়েজ রিমেম্বার সেটা কিভাবে করতেছি আমরা, সেটা হইতেছে আমরা ধারে করি। তাহলে এটা আমাকে ধারে পণ্য বিক্রি করছি, যেটা আমাকে এখানে জাস্ট বলছে জমির নিকট হতে পণ্য ক্রয়, নাম উল্লেখ আছে এবং শুধুমাত্র পণ্য ক্রয় বলা আছে, এখানে আমার কোনো কিছু নগদে বা বাকিতে বলা নাই। সো আমাকে এটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়। তো ইউজুয়ালি তাহলে জমির নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছে 45,000 টাকা, ভ্যাট চার্জ হচ্ছে 15%। তাহলে আমরা জাবেদা কি করব, যে নগদান হিসাব ডেবিট, ক্রয় করছে না, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চার্জ হিসাব। আমার এখন জানতে হবে ভাইয়া ক্রয় ভ্যাট কি আমার জন্য আয় না ক্রয় ভ্যাট আমার জন্য মানে দায়। ইউজুয়ালি ভ্যাট সাধারণত দুইটা হয়, ইউজুয়ালি ভ্যাট সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে ক্রয় ভ্যাট আর একটা হচ্ছে বিক্রয় ভ্যাট। সো মনে রাখবেন ভাইয়া, আমি যখন ক্রয় করার সময় যে ভ্যাটটা দিচ্ছি, তার মানে আমি একজনের কাছে ক্রয় করব, এই ক্রয় ভ্যাটটা হচ্ছে আমার কাছে এক প্রকার ব্যয়। আর বিক্রয় করতেছে আমি একজন সেলসম্যান, আমি আমার মনে করেন আমি একটা স্বপ্ন বা আমি আগোরা, সো আমি এখানে পণ্যটা বিক্রি করতেছি। সো ইউজুয়ালি পণ্যটা যদি আমি বিক্রি করি, পণ্যটা বিক্রি করলে আমার কি হবে, পণ্যটা বিক্রি করলে আমাকে এসে মনে করেন আপনাদের সৈকত ভাই, আমি আসার পর সে আমাকে ভ্যাটের বাবদ টাকা দিল। সো আমি কি টাকাটা নিজে খায়া ফেলবো না, আমাকে এই সৈকত ভাই আমার কাছ থেকে পণ্য কেনার সময় যে টাকাটা সে আমাকে দিছে, এই টাকাটা হচ্ছে আমার কাছে এক প্রকার দায়। কারণ আমি তার কাছ থেকে পণ্য ক্রয় বাবদ যে ভ্যাট নিছি বা আমি তার কাছে পণ্য বিক্রি করে সে যে পণ্যটা ক্রয় করছে সে তো একটা ভ্যাট দিছে। এই যে ভ্যাটটা আমি আমার কাছে রাখছি, এইটা আমি আমার কাছে রাখতে পারবো না, এটা আমি সরকারকে দিয়ে দিতে হবে। তাহলে আমার কাছে কি এটা এক প্রকার দায় না? কারণ আমি তো নিয়ে তো খেয়ে ফেলবো না, আমি তো দায়বদ্ধ এটা সরকারকে ফেরত দেওয়ার জন্য টাকাটা। কারণ এই ভ্যাটের টাকাটা কার? সরকারের, সরকারের হক এটা। সো দ্যাট ইজ ওয়াই বিক্রয় ভ্যাট হচ্ছে আমার কাছে এক প্রকার দায়। সো এখানে আমাকে ক্রয় ভ্যাট বলছে, তাহলে ক্রয় ভ্যাট হচ্ছে আমার কাছে এক প্রকার ব্যয়। তাহলে আমরা এখানে জাবেদা হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট, আরেকটা হইতেছে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আরেকটা হইতেছে আমার প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা একটু করে ফেলি ঝটপট করে, তারপর দেখেন। ইউজুয়ালি এইগুলা খুবই ক্রুশিয়াল, যদি একটু মনোযোগ সহকারে না দেখেন ভুল করে ফেলবেন। তা নভেম্বরের 10 কত সাল? 2017 সালের নভেম্বরের 10, 2017 নভেম্বরের 10। তাহলে আমার এখানে আসবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব লিখতে পারেন, আরেকটা হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। সো এটা হচ্ছে আমার কাছে ডেবিট, এটাও ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। সো ক্রয় ভাইয়া প্রদেয় হিসাব আমার 45,000 টাকাই হবে। প্রদেয় হিসাব আমার কাছে কয় টাকা হবে? প্রদেয় হিসাব আমার কাছে 45,000 টাকাই হবে। সো আমাকে এখানে আরেকটা জিনিস জানতে হবে যে আমার এই 45,000 টাকার মধ্যে ভ্যাট কত টাকা ছিল? ভ্যাট ছিল হচ্ছে 4500। তাহলে 45,000 থেকে 4500 যদি আপনি বাদ দেন, 45,000 থেকে 4500 যদি বাদ দিই তাহলে কত হয়? 0,005 হাতে থাকে 1 5 0, তাহলে থাকে হচ্ছে 4,500 টাকা। তাহলে আমার এখানে আসবে হচ্ছে 40,500, দুঃখিত 40,500 টাকা। এখানে আসবে হচ্ছে 4,500 টাকা শেষ। কারণ এখানে আমার এই 45,000 টাকা হচ্ছে পুরো পণ্য ক্রয় বাবদ, এই ক্রয় বাবদ টাকা হচ্ছে আমার কিছু টাকা ভ্যাটে গেছে, বাকি টাকা আমার একটা সেকেন্ড, এখানে আমার 40,000 পণ্য ক্রয় হচ্ছে ডেবিট, না 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 দুঃখিত, এটা একটু উল্টা লিখে ফেলছি আমি। আচ্ছা দেখেন, পণ্য ক্রয় করছিলাম কত? 45,000 টাকা। পণ্য ক্রয় 45,000 টাকাই থাকবে, এর মধ্যে 45% ভ্যাট ছিল, তাহলে 4,500 টাকা ভ্যাট। আমার প্রদেয় হিসাব হচ্ছে এই ক্রয় এবং এই ভ্যাট দুইটা সহ, দুঃখিত এটা একটু ভুল করে ফেলছি, তাহলে এটা হবে 59,500।
509, হ্যাঁ। কারণ হচ্ছে একটা জিনিস দেখেন, আমি যখন এখানে প্রশ্নে কি বলা ছিল, ভ্যাট চার্জ 15%, এই টাকার মধ্যে কি ভ্যাট চার্জ ইনক্লুডেড? না, এটা এক্সক্লুডেড ভ্যাট চার্জ। তাহলে আমার পণ্য ক্রয়ে বাবদ খরচ হয়েছে 45,000, এর উপরে 50% আবার ভ্যাট হয়েছে। তাহলে 45,000-এর 50% উপরে ভ্যাট হইলে কত? 4,500। তাহলে টোটাল কত হইলো? 49,500। তাহলে এই 49,000 টাকা 500 আমার পুরোটা বকেয়া ছিল, প্রদেয় হিসাব ছিল। দ্যাট ইজ ওয়াই আমি প্রদেয় হিসাবে পুরো টাকাটাই লিখছি, 49,500 পুরোটাই লিখছি। আর 45,000 টাকা ছিল হচ্ছে ভ্যাট, আর এটা ছিল হচ্ছে আমার পণ্য ক্রয়। আশা করি এইটুকু আপনারা সবাই বুঝতে পারছেন, এইটুকু বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি আমি যে পদ্ধতিটা করছি এটা আবার একটু অন্য পদ্ধতি। এটা হচ্ছে যদি আমার পণ্য ক্রয়ের মূল্যের মধ্যে ভ্যাটটা উল্লেখ থাকতো, যে ভ্যাট সহ পণ্য ক্রয়, তখন এই পদ্ধতি হইতো। কিন্তু আমাকে এখানে বসে পণ্য ক্রয়ের টাকাটা আলাদা, ভ্যাটের টাকাটা আলাদা। তাহলে এখানে পণ্য ক্রয় ছিল আপনার 45,000, ওটা 45,000 পণ্য ক্রয় লিখছি। এরপর ভ্যাটের টাকাটাও আলাদা, তাই ভ্যাটের টাকাটা আমি আলাদা লিখছি। এবং এই দুইটা মিলে যোগ করে যে টাকাটা এক্সট্রা থাকে, টোটাল টাকাটা হইছে, এই টোটাল টাকাটাই হচ্ছে প্রদেয় হিসাব। আশা করি আপনাদের ক্লিয়ার এটা। ওকে, এরপর বলতে হচ্ছে 13 তারিখ তনুর নিকটতে কর্য নেওয়া হলো। কর্য মানে হচ্ছে ঋণ, কর্য মানে হচ্ছে ঋণ। তনুর নিকট হতে কর্য বা ঋণ নেওয়া হলো। তাহলে আপনার এটা জাবেদা কি হবে? খুবই সিম্পল, নভেম্বরের 13 তারিখ। যদি ঋণ নেওয়া হয় নগদ টাকা বাড়ে, কারণ আমি মনে করেন আপনাদের আমার গুরু বাদল ভাইয়ের কাছ থেকে মনে করেন আমি টাকা নিছি, ঋণ নিছি। তাহলে আমি যদি তার কাছ থেকে টাকা বা ঋণ নিই, তাহলে কি হইতেছে আমার, সে আমাকে বললো বলবো 1 লাখ টাকা অ্যাশ কর, সে আমাকে এই কথা বললো। তাহলে এই যে 1 লাখ টাকা তার কাছ থেকে আমি নিলাম, এইটা কি আমার নগদ, এখন ইনস্ট্যান্ট নগদে টাকা এসে পড়ছে না হাতে, ক্যাশ। তাহলে আমার নগদের দান হিসাব বাড়ছে, আর আমাকে তো তাকে এই টাকাটা ফেরত দিতে হবে। তা এই যে তাকে আমাকে ফেরত দিতে হবে, এই জন্য এটা আমার কাছে এক প্রকার ঋণ। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি এখানে নাকি ঋণ লিখবো, নাকি প্রদেয় হিসাব লিখবো, নাকি তনু হিসাব লিখবো? খুবই সিম্পল, নাম উল্লেখ আছে এবং আমি কোনো পণ্য ক্রয় বাবদ প্রদেয় হিসাব না, যেহেতু নাম উল্লেখ আছে তাহলে আমি তনু হিসাব লিখবো। তাহলে আমি লিখবো হচ্ছে তনু ব্র্যাকেটে ঋণ, হিসাব ক্রেডিট। আমি নগদে আমি তনুর কাছ থেকে ঋণ নিছি, দ্যাট ইজ ওয়াই আমার তনু নামক একটা দায় তৈরি হয়েছে 10,000 টাকার, 10,000 টাকা ক্রেডিট। আর এই যে ঋণ নেওয়ার কারণে আমার নগদ নামক সম্পত্তি বাড়ছে, তাই নগদান হিসাব ডেবিট, বা নগদ টাকা বাড়ছে তাই নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। শেষ। ওকে, তাহলে এবার আসতেছে হচ্ছে 15 নাম্বার, তনুর কর্য চেকে পরিশোধ করা হয়েছে। তার মানে তনুর সম্পূর্ণ টাকা আমি চেকে পরিশোধ করে দিয়েছি। তাহলে যদি আমি তনুকে পরিশোধ করে দিই, তনু নামক যে আমার ঋণটা ছিল, এই কি ঋণটার আছে? তনুকে যদি আমি পরিশোধ করে দিই, তনু নামক যে ঋণ ছিল, এই ঋণটা কি আছে? না, তনু নামক ঋণটা আমার নাই, তাই ঋণ হিসাবকে আমি ডেবিট করছি, পুরো টাকাই দিয়ে দিছি, তার মানে 10,000 টাকা ডেবিট। এবার ঋণটা পরিশোধ করছি কেমনে? চেকে, তার মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে আমার। তাহলে ব্যাংক নামক, যদি ব্যাংক থেকে টাকা চলে যায় তাহলে ব্যাংক নামক সম্পত্তি কমছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। এগুলো সিম্পল, এগুলো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো খুব সিম্পল, কারণ আমি যখন তনুকে পরিশোধ করে দিয়েছি ব্যাংকের মাধ্যমে, সো আমি ব্যাংক নামক সম্পত্তি কমছে বা ব্যাংক থেকে টাকা কমছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আর তনু নামক আমার দায় বা ঋণ কমছে, তাই আমরা ঋণ বা দায়কে ডেবিট করে দিয়েছি, তনু হিসাব ডেবিট 10,000 টাকা। ওকে, আমি মূলত জাবেদারা করাইছি এই একটা লেনদেনের জন্য, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। মনে রাখবেন ভাইয়া, যদি আমাকে বলা হয় ব্যাংক থেকে ধার্যকৃত চার্জ, তাহলে ব্যাংক চার্জ কি আমার কাছে এক প্রকার ব্যয়, তাইলে আমি এখানে ব্যাংক চার্জকে ডেবিট করব নিঃসন্দেহে। ব্যাংক চার্জ আমার কাছে কি, এই জাবেদারার জন্য আমি কিন্তু পুরো ম্যাথ করাইছি, নাহলে আমি এটা করাইতাম না, আপনাকে দিয়ে দিতাম। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, কারণ ব্যাংকের চার্জ ব্যাংক থেকে টাকা কেটে রাখছে, আমাকে টাকা কমছে, ব্যয় হয়েছে, ডেবিট, বুঝলাম। এখন ব্যাংক চার্জে অনেক ছাগল এই ভুলটা করে বা অনেক বই ভুলটা করে, তারা এখানে নগদান হিসাবকে ক্রেডিট করে দেয়। আরে ভাই, তুই কি ব্যাংক কি তোরে ফোন দিয়ে কয়, বা আপনাদের কি ফোন দিয়ে বলে যে আচ্ছা হ্যাঁ আপনার তো একটা ব্যাংকে চার্জ আছে, আপনি চার্জটা আমাকে দিয়ে যান, এবং তুই ব্যাংকে গিয়ে ওই 500 টাকা চার্জ বা 1,000 টাকা চার্জ হোক, ওরা ব্যাংকে গিয়ে ক্যাশ দেস। এটা কি হয়? না, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জটা কেটে রাখে। তাহলে ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে রাখে, তাহলে আমার অ্যাকাউন্টে কি টাকা কাটা কমছে না? তাহলে আমার অ্যাকাউন্টে টাকা কমলে মানে কি, আমার নগদ নামক সম্পত্তি, ব্যাংক নামক সম্পত্তি কমছে।
তাই ব্যাংক হিসাব ক্রেডিট। সাধারণত এই চার্জটা আমার ব্যাংক থেকে চলে যায়, দ্যাট ইজ ওয়াই আমি ব্যাংক হিসাব বা ব্যাংক নামক সম্পদকে ক্রেডিট করছি আর চার্জ হিসাবকে ডেবিট করছি। কত টাকা? 500 টাকা। এখানে 500, এখানে 500, শেষ জাবেদা শেষ। ও উপরে অবশ্যই সাধারণ জাবেদা লিখবেন, এটা আমি বলতে ভুলে গেছি। উপরে অবশ্যই ওই প্রতিষ্ঠানের নাম লিখে সাধারণ জাবেদা লিখবেন। উপরে লিখবেন প্রতিষ্ঠানের নাম, বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকলে আমাকে এখানে কার নাম দেওয়া আছে দেখেন, জনাব সাইদুর রহমান, এই নামটা লিখে, এই নামটা লিখে আপনি কি করবেন, সাধারণ জাবেদা লিখে পুরো ছকটা করা শুরু করবেন। ভুলেও এই ধরনের আলতু ফালতু কাজ করবেন না। সাধারণ জাবেদা এগুলো না লিখলে কিন্তু নাম্বার কাটা, দিন শেষে লসটা আপনারই। আমি আশা করি এটা বুঝতে পারছি সবাই। এবার গ নাম্বারে বলছে, ওইটা কি গ নাম্বার ছিল? ও হ্যাঁ, খ নাম্বার তো আমরা এই যে আপনাদেরকে বলে দিলাম। সো খ নাম্বার বলে দিছি। এবার হচ্ছে আরেকটা সৃজনশীলে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে রাজশাহী বোর্ড। দেখেন এটা একদম সিম্পল। আমি এখনো হিসাবে বইসমূহের মাত্র একটা পার্ট শেষ করছি, যে পার্টটা হচ্ছে শুধুমাত্র জাবেদা খতিয়ান নিয়ে কাজ করে। এখন আপনাদের আরেকটা পার্ট, আরো দুইটা পার্ট আছে। একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, আরেকটা হইতেছে আপনার নগদান বই। এখন এই দুইটা পার্ট, খুচরা নগদান, আমি কিন্তু এখন এগুলো আপনাদেরকে, এগুলো আস্তে ধীরে আমাদের ভিডিও থেকে দেখে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট বেশি। আপনাকে এখান থেকে একটা ম্যাথ থাকবে, নগদ প্রাপ্তি প্রদান থেকে মিলে একটা ম্যাথ থাকবে, বা এরকমও হইতে পারে এই যে ডেবিট আপনাকে বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা এগুলো মিলে একটা প্রশ্ন করবে, বা সাধারণ জাবেদা থেকে একটা প্রশ্ন করে আপনাকে খতিয়ানের সাথে মিলাই দিবে। আরেকটা হচ্ছে আপনাকে নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা খ নাম্বারে চাবে, 3 নাম্বারে, গ নাম্বারে আপনাকে 3 ঘর নগদান যেতে পারে, এটাও কিন্তু হয়। সো এগুলোও ইম্পর্টেন্ট, আমরা এগুলো আসলে পাত্তা দেই না। অ্যাজ ইউজুয়ালি আমি আপনাদেরকে বলছিলাম যে ডেবিট নোট নাকি আসে না, কিন্তু ভাই ডেবিট নোট আমাদের চলে আসছে। ডেবিট নোট আমাকে এখানে রাজশাহী বোর্ড 19 সালে আসছে যে তোমরা ডেবিট নোট প্রস্তুত করো, তারা বলেই দিছে যে ডেবিট নোট প্রস্তুত করো। এখন কথা হচ্ছে ডেবিট নোট প্রস্তুত করাটা খুব ঝামেলার। সো মার্চের 18 তারিখ তারা উল্লেখ করে দিছে যে ভাইয়া মার্চের 18 তারিখের জন্য ডেবিট নোট প্রস্তুত করো। সো ডেবিট নোটের একটু ছকটা আগে দেখাই, এইটা হচ্ছে ডেবিট নোটের ছক। সো এইটা একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভাই একটু সাইডে চাপলো, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই পুরাটা কিন্তু একটা ছক, এই পুরাটা একটা ছক। এই ছকে হেডলাইন দিছি ডেবিট নোট, এখানে অগ্র খেলাঘর যে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নাম দিছি। এরপর এখানে একটা ছোট্ট করে লাইন টেনে দিছি। এরপর নোট গ্রহীতার নাম, ঠিকানা, ডেবিট নোট নং, তারিখ, বিবরণ, টাকা, এটা আরেকটা ছকের মধ্যে হয়েছে। এটার ভিতরেই কিন্তু, এটার ভিতরেই সব, এই বাউন্ডারির ভিতরেই সব হচ্ছে। এরপর নিচে ভুল ত্রুটি সংশোধনযোগ্য লিখে দিছি, করা ব্যবস্থাপকের সিগনেচার। পরীক্ষার হলে চাইলে আপনি আপনার সিগনেচার দিয়ে দিবেন। আচ্ছা, সো আমাকে একটু বলতে হবে এটা নাম কি, অগ্র খেলাঘর, তাই না? 18 তারিখ ঈশান স্পোর্টস, নাম কি, ঈশান স্পোর্টস। তাহলে আমি নোট গ্রহীতার নাম দিব হচ্ছে ঈশান স্পোর্টস, ঈশান স্পোর্টস। ঠিকানা দেওয়া নাই, ডেবিট নোট নং দেওয়া নাই। তারিখ কয় তারিখের এটা ভাইয়া? মার্চের 18, 2018। তাইলে 18 মার্চ 2018। সো বিবরণে আমরা কি লিখবো দেখেন, বিবরণে আমরা এই কথাটাই লিখবো যে বল ও ট্রাউজার ফেরত দেওয়া হলো। তাহলে আমরা বিবরণে লিখবো হচ্ছে বল ও ট্রাউজার ফেরত। বল ও ট্রাউজার ফেরত কত টাকার? 2000 টাকা। তো আমরা বিবরণে ডিরেক্ট এখানে 2000 টাকা লিখবো। আপনার যদি এখানে আপনি 2000 টাকা লিখে ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক কথায় ডেবিট নোট। এবং এটা কিন্তু এই যে দাগ দেওয়া, এই দাগটা কিন্তু আমি আপনাদেরকে চোখে পড়ার জন্য দিছি, দাগ দেওয়ার কোনো দরকার নেই, হুদাই দরকার নেই। আর যদি আপনার অতি খায়েশ হয় এখানে লিখে দিতে পারেন যে নিম্নমানের, আপনি যদি মনে করেন একটু ডিটেলস লিখবেন, নিম্নমানের বল ও ট্রাউজার ফেরত, শেষ। এটা আপনি এভাবে করে ইনশাল্লাহ আপনারা ডেবিট নোটটা প্রস্তুত করতে বলতে পারেন। ইউজুয়ালি আমরা কেন ডেবিট নোট করে না জানেন? কারণ ডেবিট নোটটা ইউজুয়ালি আসে না, এটা একটা সময় কনজিউমিং একটা জিনিস।
ইউজে ডেবিট নোটের জায়গায় অনেক কিছু আসতে পারে, ডেবিট নোট আসে না। সো তারপরও যেহেতু আসছে আমি আপনাদের জন্য এটা করায় রাখছি। আশা করি এটা ক্লিয়ার, এর বাইরে আর কিছু নাই। এটা দেখে রাখেন, এটা বোঝার কিছু নাই, মুখস্থ এটা। ওকে, খ নম্বরে বলছে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করো। ওকে, সো আমার ফার্স্টের কনসার্ন হইতেছে বিক্রয় জাবেদায়, যে বিক্রয় জাবেদায় আসে কোনগুলা। বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে, বুঝলাম। বিক্রয় জাবেদায় আমার আসে কোনগুলা? বিক্রয় জাবেদায় আসে ধারে বিক্রয়, ধারে পণ্য বিক্রয়গুলোই আমার আসবে। আর আমি বুঝবো কেমনে কোনটা? যদি আমাকে চালান, অনেক সময় আমরা বুঝতে পারি না ধারে নাকি নগদে, আমরা চালান নম্বর দেখবো। চালান নম্বর যদি দেওয়া থাকে সেটা আমার বিক্রয় জাবেদায় আসবে। এটা শর্টকাট টেকনিক। অনেক সময় দেখা যায় না ওই যে নামের একটা কনফিউশন দেওয়া থাকে, যে বিক্রয়কারীর বা বিক্রেতা, মানে আমি যাকে বিক্রয় করবো তার নাম দেওয়া আছে আর শুধু বিক্রয় দেওয়া আছে, আমরা বুঝি না যে এটা কি আমার নগদে বিক্রয় নাকি ধারে বিক্রয়, এটা আমরা অনেক সময় বুঝি না। তো দেখবেন সাইডে চালান নম্বর দেওয়া থাকবে। চালান নম্বর দেওয়া থাকা মানেই ধারে ক্রয়, ধারে বিক্রয় করছি আমি, ঠিক আছে? আমাকে একটু দেখেন, শর্টকাট শিখাইলাম, তাইলে আমাকে এখানে আসলে এই শর্টকাট আসলে কাজে লাগে নাই, দুঃখিত। এখানে আমার কোনোটাই চালান নাম্বার দেওয়া নেই, তাইলে আমার এখানে ধারে পণ্য ক্রয় বিক্রয় এটা বুঝে দিতে হবে। দেখেন এবার তাইলে, সো এটা হচ্ছে ধারে ক্রয়, এটা আমার বিক্রয় জাবেদায় আসবে না। 1 তারিখেরটাও আসবে না, 4 তারিখেরটাও আসবে না। বিক্রয় ফরমাইশ প্রদান করা হলো, এটাও আসবে না। ওকে, এবার এটাকে আমার কাছে আসবে কিনা, বিক্রয় ফরমাইশ গ্রহণ করা হয়েছে। আমি তার কাছে স্টার ক্লাবের কাছ থেকে প্রতি টাকা এত টাকা, প্রতি সেট 2000 টাকা হিসাবে 15 সেট জার্সি বিক্রয়ের ফরমাইশ গ্রহণ করা হলো। মানে আমি এত টাকা তার কাছে বিক্রয় করব, এই আমাকে ফরমাইশ আমি গ্রহণ করছি। তো গ্রহণ করার মানে কি ভাই, আমি কি এটা কি তাকে বিক্রয় করছি বা তাকে কি সরবরাহ করছি? না, তাহলে আমি এটা 11 তারিখে আসবে না। নিম্নমানের হয় তো আমি ফেরত দিছি, এটাও আসবে না। ক্লাবের ফরমাইশ পণ্য সরবরাহ করা হলো, আমার সরবরাহ করছি যেই তারিখে, আমার এই তারিখটা আসবে। এরপর মুন ক্লাবের কাছে এত টাকা খেলা সামগ্রী বিক্রয় করা হলো। ভাইয়া মুন স্পোর্টিং বলা আছে আর সামগ্রী বলা আছে, আমার কোনো ধারে বা নগদে কিছু বলা নাই, তাহলে এটা ধারে, আমাকে এই দুইটা লেনদেন আসবে। তার মানে আমার কাছে মার্চের 22 আর মার্চের 25 তারিখের হিসাবটা আসবে। তাহলে আমি বিক্রয় জাবেদাটা আপনার ছক কি হবে, আমি একটু আপনাদের দেওয়া আছে, একটু দেখেন। এখানে তারিখ লিখছি আমরা, এখানে ডেবিটকৃত হিসাব লিখছি, চালান নম্বর, সূত্র, এখানে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি এই ছকের একদম বিস্তারিত ডিটেইলস আমি কিন্তু আপনাদেরকে ওই আমাদের পর্ব 2 ব্যাখ্যা করে দিছি, ঠিক আছে? যে আমি কেন এই ছক কিভাবে করলাম, কিভাবে করলাম। কেউ যদি মনে করেন ভাই আমি সিকিউ এর পাশাপাশি এই ছকটা আমি মুখস্থ করতে চাই, বা আমি এই ছকটা ভাইয়া কেমনে করে আমি জানি না, আপনাদের আমন্ত্রণ রইল পর্ব 2টা দেখে আসবেন। দেখে আসলে আল্লাহর ওয়াস্তে দ্বিতীয় পর্বের এই যে আপনার হিসাব বিজ্ঞানের হিসাবের বইসমূহের কোনো ছক আপনার মুখস্থ করতে হবে না, আপনি সব ছক এমনিই পারবেন। সো দ্বিতীয় পর্বটা একটু দেখে আসবেন। ওকে, তাহলে আমার হচ্ছে 2018 সালের মার্চের 22, তাহলে আমি লিখবো হচ্ছে 2018 মার্চের 22। তাহলে মার্চের 22 কি বলছে আপনার স্টার ক্লাব, তাহলে আমরা এখানে লিখবো স্টার ক্লাব, স্টার কাবাব না কিন্তু, হ্যাঁ স্টার ক্লাব। এটা আবার অনেকে স্টার কাবাব লিখে দেন না। তো স্টার ক্লাবে ফরমাশকৃত পণ্য প্রদান করছি, তাহলে ভাই স্টার ক্লাবে কি ছিল, প্রতি সেট 2000 টাকা করে 15টি সেট, তাহলে 2000 টাকা করে 15টি সেট, তাহলে কত টাকা হয়, 15 দুগুণা 30, 1 2 3, 30,000 টাকা হয়। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 30,000 টাকা। এবার গেল হচ্ছে মার্চের 25, মুন স্পোর্টিং ক্লাব 5,000 টাকা। তাহলে মার্চের 25 নাম কি, মুন স্পোর্টিং ক্লাব, মুন স্পোর্টিং ক্লাব। কত টাকা ভাইয়া, 5,000 টাকা। ডু ইউ বিলিভ আমাদের অঙ্ক শেষ? তাহলে আমার এখানে হচ্ছে 35,000 টাকা শেষ।
এখানে আমি কেমনে বুঝছি দেখেন, আবার বলে দিচ্ছি। আমরা 11 তারিখটা আনতে পারতাম, কিন্তু আমাকে মাত্র ফরমাইশ কথা বলা হয়েছে। ফরমাইশ তো বিক্রয় না। ফরমাইশ তুমি একটা অ্যাপ্লিকেশন দিচ্ছ, তোমার অ্যাপ্লিকেশন আমি গ্রহণ করলাম। বিক্রয় কখন? যখন আমি জিনিসটা সরবরাহ করতেছি তোমার কাছে, তখন এটা বিক্রয় হইতেছে। দ্যাট ইজ ওয়াই আমি মার্চের 22 তারিখটা এখানে ক্যালকুলেশনে ধরছি, আর 25 তারিখ তো বলাই আছে। আর 25 তারিখ কেমনে ধারে বিক্রয় বুঝলাম, সেটা হইতেছে 25 তারিখে বলা হয়েছে, নাম দেওয়া আছে, আর আমার এখানে বিক্রয় বলা আছে, ধারে বা নগদে কিছু বলা নাই। আমরা ইউজুয়ালি জানি যদি আমাকে ধারে বা নগদে কিছু বলা না থাকে, যদি নাম দেওয়া থাকে আর বিক্রয় বা ক্রয় বলা থাকে, তাহলে আমরা সেটা ধারেই বিবেচনা করি। আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করে ফেলছি। উপরে সুন্দর মতো অবশ্যই লিখে দিবেন বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। আপনাদের এগুলো খুব সিম্পল, বুঝছেন? আপনারা আমি আপনাকে একটা ডেমো দেখাই। আমরা বিক্রয় জাবেদা কেন এই জাবেদা দিই জানেন? বিক্রয় জাবেদা ছকে কেন জাবেদা দিই আমি হালকা করে বলে দিই। এই জাবেদা আমরা এই জন্য দিই, কারণ এই জাবেদাটা হচ্ছে আমার ধারে বিক্রয় জাবেদা। ধারে বিক্রয়, আপনি চিন্তা করেন ধারে বিক্রয় করলে আপনি এই জাবেদাই দেন, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এই বিক্রয় জাবেদা কি আসে? ধারে পণ্য বিক্রয়। দ্যাট ইজ ওয়াই ধারে পণ্য বিক্রয় জাবেদাটাই আমরা এখানে দিয়ে দিছি। এখন আরেকটা জিনিস আছে ভাই, আমরা কেন এখানে ডেবিটকৃত হিসাব লিখি? এটা অনেকের মনে প্রশ্ন। এটা আপনারা পর্ব 2-এ চলে যান, পেয়ে যাবেন ব্যাখ্যাটা। ঠিক আছে, খুব সুন্দর একটা ব্যাখ্যা দিছি, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছি। আমি মনে করি এর চেয়ে বেশি আপনার কিছু দরকার আছে। ওকে ওকে, গ নম্বর প্রশ্ন কি বলছে দেখেন। বলছে আমাদের উপযুক্ত 1-4-8-18 তারিখে জাবেদা লিপিবদ্ধ করে, ব্যাখ্যার প্রয়োজন নাই। ব্যাখ্যার প্রয়োজন নাই মানে আমি ব্যাখ্যা দিব না। তাহলে 1-4-8-18। সো আমি আপনাকে জাবেদাগুলো বলে দিই, আপনারা একটু মাথায় রেখেন। সো প্রথমটা হচ্ছে যে মূলধন বাবদ ব্যবসায় নগদ এত টাকা এবং এত টাকা খেলনা উপকরণ সামগ্রী নিয়ে আমার ব্যবসা আরম্ভ করা হলো। 4 নাম্বার বলতে হচ্ছে দোকান ঘর ভাড়া প্রতি মাসে 5,000 টাকা হিসেবে 5 মাসের দোকান ভাড়া দেওয়া হলো। তার মানে আমাকে অগ্রিম দিয়ে রাখছি এখানে, 5 মাসে দিছি মানে হচ্ছে অগ্রিম দিয়ে রাখছি। অগ্রিম ভাড়া, যেটাকে আমি এস সম্পদ হিসেবে দেখাবো। শেষ, মাথায় রাখবেন। ঈশানের কাছ থেকে ধারে ব্যাট পণ্য ক্রয় করা হইলো, তাহলে আমি ধারে ক্রয়ের জন্য জাবেদা দিব। ধারে ক্রয়ের জন্য জাবেদা আমি আপনাকে জাবেদাটা দিয়ে দিব, প্যারা নেই। এবার বলছে হচ্ছে নিম্নমানের হওয়ায় ফেরত দেওয়া হলো, তাইলে আমার ফেরত দেওয়ার জাবেদা আমরা দেখব। তাইলে আমাকে 1 তারিখ বলছে, এটা আমরা দেখি। হ্যাঁ, 2018 সালের মার্চের 1, 2018 মার্চের 1, মার্চের 4-8-18, মার্চের 4, মার্চের 8, মার্চের 18। ওকে, তাহলে এবার আমরা আসি। 1 তারিখ বলছে মূলধন বাবদ ব্যবসায় নগদ 60,000 টাকা এবং এত টাকা পণ্য সামগ্রী নিয়ে, মানে ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে জাবেদার কিভাবে দেখেন, নগদান হিসাব আসবে, আর যেহেতু পণ্য সামগ্রী বলছে তাহলে আমরা আনবো হচ্ছে ক্রয় হিসাব। আমরা ক্রয় হিসাব নামেই আনবো, আর মূলধন হিসাব আসবে। মূলধন হিসাব ইউজুয়ালি আমাদের যদি পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করে আমরা সেটাকে ক্রয় হিসাবে দেখাই, মাথায় থাকবে সবার। আমরা ইউজুয়ালি এটাকে ক্রয় হিসাবেই দেখাবো। তাহলে আমাকে নগদান কত ছিল? 60,000 আর 1.5 লাখ। তাহলে এখানে হবে 60,000, এখানে হবে 1.5 লক্ষ। অ্যান্সার মূলধন দুইটার যোগফল 2,10,000। শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদের ছিল 60,000 আর পণ্য ক্রয় বা সামগ্রী ছিল 1.5 লাখ, দুইটা মিলার যোগফল মূলধন 2,10,000। সিম্পল। মার্চের 4 কি বলছে? দোকানের ভাড়া। আচ্ছা, এইটা একটু বুঝেন। দোকানের ভাড়া প্রতি মাসে 5,000 টাকা, 5 মাসের অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে 5,000 টাকা যদি করা হয়, 5 মাসে যদি অগ্রিম দেয় তাহলে কয় টাকা হয়? 25,000 টাকা হয়। মনে রাখবেন ভাইয়া, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া এটা কি? প্রতি মাসে আমি অগ্রিম 5 মাসের আমি অগ্রিম দিছি, এই অগ্রিম ভাড়া হচ্ছে আমার কাছে সম্পদ।
আমি যখন অগ্রিম কোনো ভাড়া পরিশোধ করব, অগ্রিম ভাড়া আমার কাছে কি? অগ্রিম ভাড়া হচ্ছে আমার কাছে সম্পদ। এটা আমার একটু মাথায় রাখবেন আপনারা। তাহলে যদি আমি আমরা এখানে অগ্রিম ভাড়াকে সম্পদ হিসেবে দেখাবো, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। এরপর আর এই ভাড়াটা আমি কিভাবে প্রদান করছি ভাইয়া? চেকে নাকি নগদে? কিছুই বলা নাই, তার মানে নগদে প্রদান করছি। তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখানে ভাড়া খরচ আসবে না ভাইয়া। ভাড়া খরচ কখন আসতো? যদি আমি এই মাসের ভাড়াটা আমি ব্যবহার করে ফেলতাম, তখন আমার একটা ভাড়া খরচ আসতো। কিন্তু আমি তাকে অগ্রিম ভাড়া দিছি, তাহলে অগ্রিম ভাড়া কি? আমি অগ্রিম খরচ হয়ে গেছে, অগ্রিম খরচ আমার কাছে সম্পদ। কেন সম্পদ? আমি যখন 5 মাসে অগ্রিম ভাড়া দিছি, আমি এই 5 মাস তার কাছ থেকে সেবা পাবো। তাহলে আমার এই টাকাটা তো খরচ হয় নাই, এই টাকা দিয়ে 5 মাসের সেবা কিনছি, তার মানে অ্যাসেট কিনছি। দ্যাট ইজ ওয়াই আমি অগ্রিম ভাড়াকে সম্পদ হিসেবে দেখাই। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 25,000। 5 মাসের 25,000। 25,000। অনেকে বলেন, আমাকে জিজ্ঞাসা করেন, ভাইয়া এই যে দাগ টানছেন, এই দাগটা কেন আপনি এই পর্যন্ত টানলেন না, বা এই দাগটা কেন আপনি এই পর্যন্ত, যে এমনি এই পর্যন্ত টানলেন না? এটাই নিয়ম ভাই, আপনাকে যেভাবে করাচ্ছে এটা হচ্ছে জাবেদার স্ট্যান্ডার্ড নিয়ম। সেই স্ট্যান্ডার্ড নিয়মটা একটু ফলো করতে হবে আপনাদের। হ্যাঁ, এইরকম ফাঁচুকি ছক দিয়ে আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না। ওকে, 8 নম্বরে কি বলছে দেখেন, ধারে ক্রয় করা হয়েছে। ঈশান স্পোর্টসের কাছ থেকে ধারে ব্যাট বল ও ট্রাউজার, মানে ধারে পণ্য ক্রয় করা হয়েছে। সিম্পল, পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে ধারে পণ্য ক্রয় যাবে কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এক্স্যাক্টলি। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর একটা প্রদেয়। এখন ভাইয়া সমস্যা হচ্ছে, প্রদেয় হিসাবটা আমার নাম দেওয়া আছে না, আমার নাম লিখতে হবে ঈশান স্পোর্টস। আমার ঈশান স্পোর্টসটা ব্র্যাকেটে লিখে দিতে হবে, ঈশান স্পোর্টস হিসাব ক্রেডিট। আমি এখানে প্রদীপ হিসাবে কেন নামটা লিখলাম জানেন ভাইয়া? প্রদীপ হিসাবের নামটা আমি এই জন্য লিখছি, কারণ আমার প্রদীপ হিসাবের নামটা উল্লেখ করা ছিল। আমাকে একটু মাথায় রাখতে হবে, আমার প্রদীপ হিসাবের নামটা উল্লেখ করা ছিল, তাই আমাকে এখানে প্রদীপ হিসাবের নামটা মেনশন করতে হবে। এটা কখনো ভুলবেন না। ক্লিয়ার? তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় ঈশান স্পোর্টস হিসাব ক্রেডিট, এটা আমাকে উল্লেখ করতে হবে। কত টাকা ভাইয়া? সেটা হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। ওকে, এবার আসতেছে মার্চের 18 তারিখ। আমি ফেরত দিয়ে দিছি 2,000 টাকা পণ্য ফেরত দিয়ে দিছি। তাহলে আমি আগে 2,000 টাকা লিখে দিই এখানে। আমি এখানে আগে 2,000 টাকা লিখে দিই। আচ্ছা, এবার পণ্য ফেরতে যাবে কি? মানে আমি পণ্য ক্রয় করছিলাম, ক্রয়টা ফেরত আসছে, পণ্য ফেরতে যাবে কি? চিন্তা করেন, আমি যখন ধারে ক্রয় করছিলাম তখন আমার কাছে এটা প্রদেয় হিসাব বা দায় ছিল। আমি যখন এটা তাকে ফেরত দিয়ে দিছি, এখন কি এটা আমার কাছে আর দায় আছে? না, আমি যখন এটা ফেরত দিয়ে দিছি তখন আমার কাছে এটা আর দায় নাই। আমাকে 2,000 টাকায় দায় কমছে। তা দায় কমলে আমার প্রদেয় হিসাব ডেবিট হবে। দায় কমলে কি ডেবিট হবে? আমি যখন পণ্যটা ক্রয় করছি, এটা যখন ফেরত দিয়ে দিব, আমার দায়টা কমবে। তাহলে দায় কমলে আমার জাবেদা কি হবে? দায় কমলে জাবেদা হবে প্রদেয় বা ঈশান স্পোর্টস, ঈশান স্পোর্টস হিসাব ডেবিট। দায় কমছে। এখন ক্রেডিটে কি হবে? ক্রেডিটে হবে হচ্ছে ক্রয় ফেরত হিসাব। ক্রেডিটে হবে ক্রয় ফেরত, কারণ আমি এটা ক্রয় করে তাকে ফেরত দিছি। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 2,000 টাকা। সিম্পল অ্যাজ দ্যাট। এর চেয়ে বেশি আর সহজভাবে বোঝানো সম্ভব নয় মনে করি। সো এইটা হচ্ছে আপনার আমাদের জাবেদা। সো আমি আশা করি এই জাবেদাটা সবাই বুঝতে পারছেন। আমরা মূলত এই জাবেদা আপনাকে শেখানোর অন্যতম একটা রিজনই সেটা হচ্ছে যে ভাইয়া, যে আপনি এইটা বুঝতে পারেন, এই যে এইটা বুঝতে পারেন আর এইটা বুঝতে পারেন। এই দুইটা কারণে আমি আপনাকে পুরো জাবেদাটা করাইছি, যে আমাকে অগ্রিম ভাড়া বলে সেটা আমার কাছে একটা সম্পদ, সেটা আমার কাছে একটা অ্যাসেট।
ঠিক আছে, এটা একটা কি, এটা হচ্ছে আমার কাছে একটা অ্যাসেট। আশা করি সবাই ক্লিয়ার, এটা আমাদের এই দাবিদার নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আমাকে আর একটা প্রশ্ন যাচ্ছে, দেখেন বরিশাল বোর্ড 2019 ক নম্বরে বলছে বিক্রয় বইতে লিপিবদ্ধ হবে না এই ধরনের দাবিদা দেখাও। বিক্রয় বইতে কোনগুলো লিপিবদ্ধ হবে না? যেগুলো ধারে বিক্রয় না, যেগুলো ধারে বিক্রয় না সেগুলো বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না। তাহলে আমি একটু আসি কোনো ধারে বিক্রয় না একটু দেখি। 1 তারিখে কি বলছে, কুমিল্লা সুমনের কাছ থেকে 4,400 টাকা দরে এত টাকা জামাদানি বিক্রয়, ব্যবসায়িক বার্তা এত, বিমা সালামি এত এবং পরিবহন খরচ এত, চালান নম্বর এত। ভাই চালান নম্বরও কি বললাম যে আপনার এখানে বিসমিল্লাহ বলে চালান নাম্বার দেওয়া আছে, সো এটা আপনার বিক্রয় বইতে যাবে, সো এটা না। এবার বলছে আমি বাজার বাটে নগদে পণ্য, এই তো ইন্দুর পেয়ে গেছি, আমিনের কাছ থেকে এত টাকার নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় হলে সেটা কি ধারে বিক্রয় বা বিক্রয় বইতে আসবে? আসবে না। দ্যাট ইজ ওয়াই আমি এইটা একটা লেনদেন পাইছি। এরপর ভাইয়া অ্যাজ ইউজুয়ালি এত কিছু পড়া লাগবে না, চালান নাম্বার দেওয়া আছে, তার মানে এটা বিক্রয় বইতে যাবে। আর পুরাতন কম্পিউটার বিক্রয়, যেহেতু কম্পিউটার বিক্রয় বা আমাকে একটা বলছে একটা সম্পত্তি বিক্রয়, ধারে বলা নেই, নগদে বলা নেই এবং কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, তার মানে এটা নগদে হয়েছে, তার মানে এটাও আসবে। তাহলে এই দুইটা আসবে, বাকিটা আসবে না, কারণ চালান নাম্বার দেওয়া আছে। তাহলে আমি একটু এবার আসি, তারিখ হচ্ছে আপনার 2018 সাল, 2018 সাল জানুয়ারি 10, আমিন ট্রেডার্স। আমিন ট্রেডার্সে কি বলছে দেখেন, 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয়। তাহলে এই যে তাহলে 20,000 টাকায় 5% বাট্টা আছে, তাহলে 20,000 টাকার 5% বাট্টা, তাহলে 20,000 টাকা 5% কত হয়? 1,000 টাকা। এবার আমি এই 20,000 থেকে আপনাকে বোঝার জন্য লিখতেছি, এটা ভেবে লিখবেন না, ঠিক আছে, খবরদার। এবার এই 20,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়ে এই 19,000 টাকা আমি এখানে লিখবো, ঠিক আছে। এটা আমি আপনাকে বোঝানোর জন্য দিছি, এটা আল্লাহর ওয়াস্তে ভুলেও কেউ লিখেন না ভাইয়া, নাকটা কাড়েন না আমার। তাহলে আমরা এখানে কি করছি দেখেন, জানুয়ারি 10 তারিখে বলছে 20,000 টাকার পণ্য বিক্রয় কিন্তু 5% বাট্টায়, তাহলে 20,000 টাকা 5% কত? 1,000 টাকা। সো আমি 20,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়ে 19,000 টাকা ফাইনাল দেখাইছি। এবার বলছে হচ্ছে জানুয়ারি মাসে 25 তারিখ, 25 তারিখ কি বলছে, পুরাতন কম্পিউটার বিক্রয়, তাহলে পুরাতন কম্পিউটার বিক্রয় 30,000 টাকা, পুরাতন কম্পিউটার বিক্রয় 30,000 টাকা। তাহলে আমার এটা টোটাল যোগফল কত হইতেছে, এখানে 30 আর 19, 49,000, আমার এই 49,000 টোটাল টাকা হচ্ছে। তো আমার এই 49,000 টাকা আমার লিখতে হবে, কিন্তু এইটা হচ্ছে আমি আপনাকে একটা রাফ দেখাইছি। আমায় এইটা দেখানোর অন্যতম রিজন হচ্ছে আমাকে প্রশ্ন চাইছে জাবেদা দাও, আমাকে প্রশ্নে কি চাইছে ভাইয়া, জাবেদা দাও। তাহলে আপনি এবার এই দুইটা জাবেদা দিয়ে দিবেন। সো আমিন ট্রেডার্সের যদি আমি জাবেদা দেই, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাইলাম, এবার আমি এটা একটু মুছে দিচ্ছি। ইউজুয়ালি আমরা যখন কোন একটা অঙ্ক করাই তখন একটা জিনিস মনে রাখবেন যে সবচেয়ে বড় ইফোর্টটা কি আমাদের জানেন, যে আপনারা একটা নির্ভুল কিছু শিখতে পারেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইফোর্ট। আমাদের সবচেয়ে বড় ইফোর্ট হচ্ছে আপনারা কোনো কিছু একটা নির্ভুল শিখতে পারেন। আমি আমার লাইফে আসলে যখন পড়ছি বা আমি যখন ইউজুয়ালি স্টুডেন্ট ছিলাম, আমি এরকম অনেক কিছু ফেস করছি, মানে যেগুলো আসলে অনেক কিছু বলার বাইরে, অ্যাকাউন্টিংয়ের নিয়ে বা অ্যাকাউন্টিংয়ের হিসাব নিয়ে, ভুল ত্রুটি নিয়ে অনেক কিছু আসলে ফেস করতে হয়েছে আমাদের। সো এই তুলনায় আমি বলবো যে ইউ গাইজ আর লাকি যে আপনাদের এখন এত অ্যাভেলেবল সব কিছু আছে, আপনারা অনলাইনে গেলেই সব কিছু পেয়ে যান।
আপনাদের এত ভালো ভালো টিচাররা এখন নিজেদের উদ্যোগে হোক বা আপনারা খুব সুন্দর করে নিজেদের মতো করে পড়তে পারেন বা কোনো একটা ভিডিও দেখে আপনারা শিখতে পারেন। আমাদের সময় তো আসলে এইগুলো ছিল না, স্যার যা বলতো তাই। তবে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে ভালো টিচারও পাইছি, যেটা সত্য কথা। অনেক ভালো ভালো টিচার আলহামদুলিল্লাহ, আমি অনেক মানে বিজ্ঞ লোকের সান্নিধ্যে ছিলাম। এটা আমি আমার বড় একটা অ্যাচিভমেন্ট বলবো আমার লাইফে। আমাদের যেমন হিসাব বিজ্ঞানের জন্য সালাম স্যারকে আমি পাইছি। সালাম স্যারের আমি মনে করি না ওনার উপরে আসলে কেউ আছে। উনি আমাদের আমাদের ইন্টারের ক্ষেত্রে অনেক বড় মাপের একজন শিক্ষক, অনেক ভালো একটা বই লিখছেন। ওই বইটা আমরা এখন কিন্তু অনেক লাখ লাখ শিক্ষার্থী ফলো করে বইটা। এবার আমি আমার গুরুজনকেও পেয়েছি, আসলে এটা ভালো। আপনারা ইনশাল্লাহ, আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দিই, চেষ্টা করি যাতে আপনারা একটা নির্ভুল কিছু ভালো কিছু শিখতে পারেন খুব সহজে। আমরা যে টাফ করে শিখছি, আপনারা যদি টাফ করে কখনো শিখতে না হয় ওরে। আচ্ছা, সো আমরা এই আমিন সাহেবের কাছ থেকে যে বার্তা পাইছি, এটা কোন বার্তা ভাইয়া? কারবারি বার্তা। সো কারবারি বার্তা কিন্তু কোনো লেনদেন না, এর জন্য আমি কোনো জাবেদা দেই না। তাই আমি নগদে পণ্য বিক্রি করছি, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে পণ্য বিক্রি করছি, তাহলে কত টাকা? 20,000 20,000 20,000 20,000 গেল। এবার আসতেছে হচ্ছে 25 তারিখ, পুরাতন কম্পিউটার বিক্রয়। তাহলে আমার নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। পুরাতন কম্পিউটার হচ্ছে আমার কাছে এক প্রকার অফিস সরঞ্জাম, তাহলে আমি অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট লিখব। অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। 30,000 30,000। এটা একটা হয়েছে, এটা আসলে 20,000 20,000 হবে না, এটা হবে 19,000 19,000। ওকে, কারণ আমরা বাটার টাকাটা বাদ দিছি এখান থেকে, বাটার টাকাটা আমরা দেখাই না। ঠিক আছে ভাইয়া, বাটার টাকাটা আমরা কারবারি বাটার জন্য আলাদা কোনো লেনদেন বা টাকা দেখাই না, তাই আমরা এটা বাদ দিয়ে এটা করছি। আমি আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। দুইটা জাবেদা দেখাই দিছি, যেই দুইটা জাবেদা আমার বিক্রয় বইতে যাবে না। ওকে, এরপর আমাকে বলছে একটি বিক্রয় বই তৈরি করো। অ্যাজ ইউজুয়ালি আপনাদেরকে বিক্রয় বই কিভাবে তৈরি করতে হবে আপনাদেরকে এই ছকটা অলরেডি দেখাই দিছি। সো আপনারা এই অনুযায়ী বিক্রয় বই তৈরি করবেন। বিক্রয় বইয়ে কোনটা কোনটা যাবে আমি এটা আপনাকে বলে দিচ্ছি। আমাকে যেহেতু চালান নাম্বার দেওয়া আছে এখানে, আমাকে চালান নাম্বার দেওয়া আছে এই যেখানে, তার মানে আমার এই দুইটা লেনদেনই বিক্রয় বইতে যাবে। আপনি দুইটা লেনদেন বিক্রয় বইতে নিয়ে যাবেন, কারবারি বারটা বাদ দিয়ে অন্য কিছু সামগ্রিক খরচগুলো যোগ করে। ঠিক আছে, বা কারবারি বারটা প্রয়োজন, এখানে কারবারি বারটা দেওয়া আছে। এরপর এখানে ব্যবসায়িক বারটা দেওয়া আছে, এই দুটো বাদ দিয়ে বাকিগুলো যোগ করে। বিমা খরচ কিন্তু যোগ করবেন না, ঠিক আছে? বিমা খরচ কিন্তু আমরা যোগ করি না। বিমা খরচ যোগ করবেন না, প্যাকিং খরচ, কুলি খরচ, পরিবহন খরচ আমরা এটা যোগ করব। বিমা খরচ বাদ, এটা যোগ করব, প্যাকিং খরচ যোগ করব। ক্লিয়ার? এবার আপনার একটা বিক্রয় বই তৈরি করে ফেলবেন। বিক্রয় বই আমি আপনাদের দিয়েও দিছি, ইনশাল্লাহ আপনারা পারবেন। না পারলে তো কমেন্ট করে জানাবেন, ভাই আপনাদেরকে সুন্দর করে রিপ্লাই দিয়ে দিবে। যাদের যাদের এই অঙ্কগুলো করা নিয়ে কোনো একটা সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া অলওয়েজ অ্যাক্টিভ থাকি, কিংবা আমার ফেসবুকে অনেকে জানেন, সো আপনাকে মেসেজ দিবেন, আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি আপনাদের সেবার জন্য আসলে। ওকে, তো এখানে গ নাম্বারে বলছে যে আমাদের খতিয়ান তৈরি করতে, সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান। সো আমি আপনাদেরকে যেটা আমি ফার্স্ট একটু দেখাই খতিয়ানের ছকটা কেমনে হয়। ঠিক আছে, খতিয়ানের ছকটা আগে দেখে আপনাদেরকে আমি। ও ভালো একটা কথা, আপনাদেরকে এই ছকটা টানতে টানতে একটু বলি। আপনারা কিন্তু ভাইয়া অবশ্যই যখন ছক টানবেন তখন পেন্সিল ইউজ করবেন। হ্যাঁ আমি জানি আপনারা পেন্সিল ইউজ করেন, তারপরও সতর্কতামূলক ভাইয়া বলে রাখতেছে আপনারা মাস্ট বি পেন্সিল ইউজ করবেন, কলম ইউজ করবেন না প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ছক টানার সময় মাস্ট বি আপনাদের স্কেল ইউজ করতে হবে। স্কেল ছাড়া কোনোভাবেই আপনারা ছক ধরবেনও না, এটা খবরদার। কোনোভাবেই আপনারা পেন্সিল ছাড়া ছকের কাজ করবেন না, এটা একটা নিষেধাজ্ঞা মনে করবেন ভাইয়ার কাছ থেকে। ঠিক আছে, এটা আপনারা অনেকে বলেন যে ভাই আমরা এত সুন্দর লিখি, এই করি সেই করি, নাম্বার কম পাই। এই সকল বোকামির কারণে আপনারা নাম্বারটা কম পান।
আপনাদের কে বলছে পেন্সিল ছাড়া করতে, কলম আপনাদের কি স্কেল ছাড়া করতে? আপনার কাছে সময়ের অভাব, আপনারা সুন্দর মতো পেন্সিল দিয়ে আরামসে করবেন। এখানে ছক পেন্সিল দিয়ে কেটে এখানে লিখবেন তারিখ, এখানে লিখবেন বিবরণ, এখানে লিখবেন সূত্র, এখানে লিখবেন ডেবিট, এখানে লিখবেন ক্রেডিট, এখানে লিখবেন জের, অ্যাজ ইউজুয়াল এখানে লিখবেন ডেবিট, এখানে লিখবেন ক্রেডিট। অনেকেই যে কাজটা করেন এখানে ডেবিট টাকা লিখেন, এখানে ক্রেডিট টাকা লিখেন, কোনো সমস্যা নেই, বোথ আর রাইট, বোথ আর রাইট। বাট দ্য ইস্যু ইজ আপনাকে এখানে কি বলছে সহকারী খতিয়ান তৈরি করার সময় বা সাধারণ খতিয়ান তৈরি করার সময় যে আপনারা কোন পদ্ধতি ফলো করেন, চলমান জেড ছক নাকি টি ছক? যেহেতু কিছু বলে নাই, আমরা চলমান জেড ছকই করবো। ইউজুয়ালি এখন চলমান জেড ছকই চলে বেশি। আমরা এখানে যেরকম আমিন ট্রেডার্সের জন্য একটা খতিয়ান তৈরি করব, কুমিল্লার সুমন এন্টারপ্রাইজের জন্য একটা খতিয়ান তৈরি করব, বাবুল অ্যান্ড কোং এর জন্য খতিয়ান তৈরি করব, ঠিক আছে? আর এই অফিস সরঞ্জামের, এটা হচ্ছে অফিস সরঞ্জাম, এটা কি অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জামের জন্য আমরা একটা খতিয়ান তৈরি করব। সো রিমেম্বার, এই বাবুল হোক, আমিন হোক, কুমিল্লার সুমন হোক, এই তিনটাই আমরা কিন্তু সহকারী খতিয়ান, এই তিনটাই কি সহকারী খতিয়ান, এই তিনটাই সহকারী খতিয়ান। আর মনে করেন অফিস সরঞ্জাম একটা খতিয়ান যাবে। এবং এবার আপনারা যে কাজটা করতে পারেন, ইউজুয়ালি আপনাদেরকে পরীক্ষা হলে এত কঠিন দিবে না, আপনাকে আরো সহজ করে উল্লেখ করে দিবে যে নগদান হিসাবের জন্য খতিয়ান প্রস্তুত করো, কিংবা আপনাকে বলে দিবে যে অফিস সরঞ্জামের জন্য খতিয়ান প্রস্তুত করো, আপনাকে এভাবে স্পেসিফিক করে বলে দিবে। সো আমি আশা করি আপনারা খতিয়ানের ছক, সহকারী খতিয়ান হোক কিংবা সাধারণ খতিয়ান হোক, এই ছকটায় তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট, আপনারা এই ছকটাই ইনশাল্লাহ মেনটেন করবেন। সো ইনশাল্লাহ আপনাদের এই সিকিউ ক্লাস আজকে এখানেই শেষ। আপনাদের যদি এই সিকিউ নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, অবভিয়াসলি লেট মি নো, ভাই আপনাদেরকে সর্বোচ্চটুকু চেষ্টা করবে সার্ভিস দেওয়ার জন্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানেন, যেই ভুলটা আপনারা কখনোই করবেন না সেটা হইতেছে এগুলোকে স্কিপ করে যাওয়ার। আপনারা মাত্র কিন্তু জাবেদা খতিয়ান নিয়ে কাজ করছেন। আমাদের ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা নিয়ে, এবং আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা কাজ তো করছি, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এবং একতরফা, দুতরফা, তিন তরফা, মানে এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া, এবং খুচরা নগদান বই নিয়ে আমরা কাজ করতেছি। সো এই পুরা প্লে লিস্টটাই হচ্ছে আপনাদের জন্য, যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য উপকারী, যারা সেকেন্ড ইয়ার আছেন তাদের জন্য অনেক বেশি উপকারী। সো এই প্রত্যেকটা ভিডিও আপনারা ভালো করে দেখবেন, আপনাদের এমসিকিউগুলো ভালো করে ফলো করবেন। কোনো ধরনের সমস্যা থাকলে ভাইয়াকে জিজ্ঞাসা করবেন এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।